করে নায়ক নায়িকাদের কথা বলবো, তাদের অধিকাংশই তারা নেতা, কোনো না কোনো রাজনৈতিক দলের সরাসরিভাবে তারা অংশগ্রহণ করেন। তবে অভিনয় তো ক্ষতি হয়, নিশ্চয়ই ক্ষতি হয়। খুবই ইন্টারেস্টিং একটা জায়গা যে থিয়েটারের জন্য একবারে হাবড়া থেকে বা ওই রকম অতটা দূর থেকে কলকাতায় আসা, এই আশাটা তো কাকতালীয়, মানে লকডাউন না হলে হয়তো আমি এই 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 ফিল্ডে আসতামই না। এমন কোনো সিরিজ প্রায় নেই যেখানে সেক্স আর ভায়োলেন্সের বাইরে কিছু একটা জিনিসকে প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে। করতে না পারার আফসোস খুবই আছে, ভীষণভাবেই আছে করতে না পারার। যত ফ্ল্যাশ লাইট বাড়তে থাকে তার স্টারডামও তত বাড়তে থাকে। দুঃস্বপ্নেও ভাবিনি যে আমি এই লাইট ক্যামেরা অ্যাকশনের সামনে এসে দাঁড়াবো। আমাদের দেশে যেহেতু থিয়েটার করে সেইভাবে সাস্টেন করার কোনো সঠিক পরিকল্পনা বা অপশান কিছু নেই, সেটা একটা খুব বাস্তবতার জায়গা। তো মোশাররফ করিমের সঙ্গে আমরা একই মেকআপ ভ্যান শেয়ার করছি, সে হঠাৎ করে বললো দাঁড়ানো তো আসি বলে বেরিয়ে গেল। বেরিয়ে এসে কিছুক্ষণ পরে একটা ঝালমুড়ি কিনে আনলো, মানে এইটা খান, এটা আর ভালো লাগতেছে না। নমস্কার, আরপ্লাস ডিজিটালের আরও একটা পডকাস্টে আপনাদের স্বাগত। আমি সুজয় রয়েছি আপনাদের সঙ্গে। বিগত পডকাস্টগুলোতে আপনারা অনেকেই আপনাদের মতামত জানিয়েছেন, আর সেই মতামতের ভিত্তিতেই আমরা চাইছি যে আপনাদের পছন্দ মতো শিল্পীদের আমরা এখানে হাজির করব পডকাস্টে, তাদের কথা শোনার জন্য। আর সেই শর্ত মেনেই আজ যিনি রয়েছেন তিনি এই মুহূর্তে আপনাদের অত্যন্ত পরিচিত তো অবশ্যই, এবং পাশাপাশি যাকে বলা যেতে পারে যে লোকায়ত। লোকায়ত শব্দটার যদি অন্য একটা অর্থ আমরা মাস ধরি বা পাবলিক ধরি, তাহলে পাবলিকের কাছে যারা তাদের অভিনয় নিয়ে পৌঁছে গেছেন এবং পাবলিকের হৃদয় জয় করছেন, বহু পাবলিককে অভিনয় দিয়ে মুগ্ধ করছেন, সেই রকম একজন অভিনেতা যার নামের সঙ্গেই এই লোকশব্দটা জড়িয়ে আছে, লোকনাথ দে। তিনি আজ আমাদের মধ্যে আছেন, তো ওকে স্বাগত জানাবো আজকের এই পডকাস্টে। আমরা বিগত পডকাস্টগুলোতে মূলত যেটা একটু বোঝার চেষ্টা করেছি বা জানার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে একজন শিল্পী তার যে জার্নিটা, তার যে অন্তর্বর্তীকালীন যে জার্নিটা, সেইটা কিভাবে ঘটে এবং সে সমাজকে কিভাবে দেখার চেষ্টা করে। প্রত্যেকটি শিল্পী তো একটা নির্দিষ্ট সময়ে জন্মান এবং তার তার নিজস্ব সমাজ থাকে। যেমন চার্লি চ্যাপলিন যখন জন্মেছিলেন তার একটা সমাজ ছিল, সেই সমাজের উপর দাঁড়িয়ে তিনি তার কাজ করে গেছেন। ব্রেটল ব্রেক তার সময়ের উপর দাঁড়িয়ে কাজ করে গেছেন, তাদের স্ক্র্যাপসি তার সময়ের উপর দাঁড়িয়ে কাজ করে গেছেন। তো প্রথমেই একটু জানতে চাইব যে এই থিয়েটার এবং আজকের সময়ে দাঁড়িয়ে ওয়েব সিরিজ বলি বা সিনেমা, এই দুটো তো ভিন্ন ভিন্ন মাধ্যম। এই দুটো মাধ্যমের একটাই মাত্র সংযোগ, অভিনয়। তো একজন অভিনেতা হিসেবে কোন মাধ্যমটা সব থেকে বেশি স্বাচ্ছন্দ্যের এখনো পর্যন্ত? প্রথমেই তোমাকে ধন্যবাদ জানাই যে এইরকম একটা অনুষ্ঠানে আমাকে তুমি আমন্ত্রণ জানিয়েছো। আরপ্লাসকেও ধন্যবাদ, একই সঙ্গে কৃতজ্ঞতা জানাই। কারণ এই থিয়েটারের লোকজন বা আমাদের যারা ব্যাকস্টেজ, তোমার সঙ্গে কথা বলতে বলতে বুঝতে পারছিলাম যে তোমার দৃষ্টিভঙ্গিটা কি এই ধরনের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেটা আমার খুব ভালো লেগেছে। এখন তুমি যেটা বললে একটু আগেই যে কোন সময় আমরা এই থিয়েটার চর্চার মধ্যে ঢুকলাম, সেটা তো একটা দিক। সেটা যদি আগে বলি তাহলে বলতে হয় যে আমাদের সময় থিয়েটার খুব একটা লক্ষ্য নিয়ে থিয়েটার করতে আসিনি। একদম শুরুতে আমরা ছেলেবেলায় যেমন যাত্রা দেখতে পছন্দ করতাম, মানে দেখতে হতো, আমাদের ওখানে অনেক যাত্রা হতো একটা সময়। ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে একটা করে তো নাটক থাকতোই, মানে একাধিক নাটক থাকতো। সেই সব নাটকগুলো, মজার নাটক দেখা। ইভেন ছোটোবেলায় আমার মনে আছে যে বাবা মায়ের সঙ্গে কলকাতায় পেশাদার থিয়েটারে নাটক দেখতে আসার একটা উৎসব মতো ছিল, মানে একটা সেইগুলো দেখতে, সেই নাটকটা দেখতে ভালো লাগতো, ওইটা মজা পেতাম একটা অন্যরকম। সেটার সঙ্গে পরবর্তী ক্ষেত্রে আমরা যখন জানতে পারছি সেগুলোর মধ্যে একটা রাজনৈতিক একটা মতাদর্শগত জায়গা আছে, অন্তত গ্রুপ থিয়েটারের দিক থেকে। কিন্তু প্রাথমিকভাবে তো সেগুলো ছিল না, সেগুলো ভালো লাগার জায়গা থেকে, আনন্দ পাওয়ার জায়গা থেকেই থিয়েটারে নোংর করা আর কি। কিন্তু যখন গ্রুপ থিয়েটারের আঙিনায় ঢুকলাম তখন বুঝলাম যে এর একটা রাজনৈতিক প্রেক্ষিত আছে, উদ্দেশ্য আছে, একটা মতাদর্শের লড়াই আছে। সেই দিকটা আমি যাচ্ছি না এখন। তার পরবর্তী এইসব নিয়েই আমার থিয়েটারে চলে আসা আর কি। আর যেটা বললে যে অভিনয়কে কোন দিকটা, মানে সিরিজ বা সিনেমার সঙ্গে থিয়েটারের এই পার্থক্য, আমার কাছে মানে ফার্স্ট এবং লাস্ট প্রায়োরিটি হচ্ছে থিয়েটার। মানে যেহেতু আমি দীর্ঘ প্রায় 25 বছর ধরে শুধু থিয়েটারটাই করেছি, খুব কম দিন হয় আমি এই ক্যামেরা বা এই মিডিয়ার বৃত্তে ঢুকে পড়েছি। কিন্তু শুরু এবং শেষ বললে আমি থিয়েটারকেই বলবো, কারণ আমি থিয়েটারই ছিল আমার চর্চা, আমার চর্যা
আমার অনুশীলন সবটাই আমার থিয়েটারকে কেন্দ্র করেই হয়েছে। এখন তারই একটা ভার্সান আমি কাকতালীয়ভাবে এই মিডিয়ার জগতে ঢুকে পড়েছি এবং সেটা আমি খুব এনজয় করছি, ভাল লাগছে। কারণ অভিনয়টার মূল যেহেতু বিষয়টা হচ্ছে অভিনয়, ফলে উপভোগ করছি খুব, এটুকু বলতে পারি। খুবই ইন্টারেস্টিং একটা জায়গা যে থিয়েটারের জন্য একবারে হাবড়া থেকে বা ওই রকম অতটা দূর থেকে কলকাতায় আসা এবং থিয়েটার করা এবং তারপরে নানান রকম ওঠাপড়ার মধ্য দিয়ে থিয়েটারকে বাঁচিয়ে রাখার জন্য নানান রকম নিজের জীবনকেও গড়ে তোলার একটা প্রচেষ্টা। আর এখন আমরা দেখতে পাচ্ছি যে এইরকম কোনো ওয়েব সিরিজ বেরোচ্ছে না যেখানে লোকনাথ দে নেই। মানে এটা গুনতে হবে এখন যে কোন কোন সিরিজ আছে যেখানে লোকনাথ দে, অভিনেতা লোকনাথ দেকে আমরা দেখতে পাচ্ছি না। এবং এটা একটা নিশ্চয়ই উত্থানের একটা সময় বা মুহূর্ত অবশ্যই আছে। কিন্তু আমার যেটা জানতে ইচ্ছে করছে যে যেই থিয়েটারের জন্য এতটা সময় দেওয়া, এতটা জায়গা, আজকে সেই জায়গাটায় বাংলা থিয়েটারের যে আমরা মহল বলতে পারি, যেই জায়গা এখনো থিয়েটার রয়েছে বা এখন থিয়েটারের অবস্থা তো খুব ভালো নয়, খুব দুর্বলভাবেই রয়েছে বেশিরভাগ জায়গাতেই। তো সেখানে আমরা লোকনাথদেরকে অনেকটা প্রকট করে তো পাচ্ছি না। তাহলে এইটা কোথাও কি নিজের মধ্যে একটা দ্বান্দ্বিক অবস্থান তৈরি করছে না? হ্যাঁ, এটা খুবই একটা খারাপ লাগার বিষয়। সত্যি, সত্যিই মানে সেইভাবে থিয়েটার করতে পারছি না। আমি যেভাবে থিয়েটার করতাম, মানে আমার একটা নিজস্ব দল ছিল। আমার থিয়েটার ওয়ার্কশপে আমি দীর্ঘ ২০ বছর এক নাগাড়ে কাজ করেছি। এক নাগাড়ে মাঝখানে অবশ্য বিরতি ছিল। মিনার্ভা রেপার্টরি থিয়েটার আমি জয়েন করেছি। ২ বছর যাত্রা করেছি। কিন্তু একটা দীর্ঘ থিয়েটারের জীবন ছিল এবং পাশাপাশি আমি মানে থিয়েটার যেহেতু তখন আমার পেশাগত জায়গাও হয়েছিল। আমি ফ্রিল্যান্স একটা আমি জানি না ফ্রিল্যান্স শব্দটার আক্ষরিক অর্থে বলতে পারবো না। মানে ওই আরকি বিভিন্ন দলে থেকে আমন্ত্রণ আসতো, করতাম, তার কিছু সাম্মানিক পেতাম। তো সেইটা একটা দিক ছিল। আ মানে আমার মত হচ্ছে যে ভালো লাগা, আ মন্দ লাগা সেটা একটা দিক আছে। করতে না পারার আফসোস খুবই আছে। ভীষণভাবেই আছে করতে না পারার। এবং আমি একটু আগেই তোমায় হয়তো বলছিলাম যে মানে আমাদের পুরোনো নাটকগুলো যদি হয় তো করছি, সেটা কয়েকটা নাটক হচ্ছে বা সেগুলো শো হলে তো করছি। আর নিজে থেকে কিছু করা যায় কিনা? মানে আসলে এখন এমন একটা মানে এই শুটিংয়ের যে শিডিউল হয় তার মধ্যে থেকে থিয়েটার করাটা খুব মুশকিল এবং আমি জানি না সেটা আমি ভাগ্যে বিশ্বাস না করলেও আ প্রচুর সত্যি, সত্যি তোমার কথাই হয়তো ঠিক যে অনেক কাজ করার সুযোগ ঘটছে আমার। সিরিজে হোক, ছবিতে হোক। ফলে ওই ফাঁকা সময়টা বের করে যে থিয়েটার করা, আর আমি ঐরকম ৫-৭ টা রিহার্সাল করে একটা প্রোডাকশনে একটা পার্ট করে দেবো, সেই মানসিকতাও তৈরি করতে পারিনি। কারণ আমার থিয়েটারের যা অতীত রয়েছে তাতে। তো আমি যদি একটা কমফোর্ট জোন, একটা নির্দিষ্ট সময় স্প্যান পাই তাহলে আমি আবার নিশ্চয়ই থিয়েটারে ফিরবো। এবারে যেমন একটা ঠিক করা আছে যে এই বছরের শেষের দিকে হয়তো একটা থিয়েটারে অংশগ্রহণ করব। আ কিন্তু মানে এই আশাটা তো কাকতালীয়। মানে লকডাউন না হলে হয়তো আমি এই ফিল্ডে আসতামই না। একেবারেই আসতাম না। কারণ আমার কোনোদিনও দুঃস্বপ্নেও আমি ভাবিনি যে আমি এই লাইট, ক্যামেরা, অ্যাকশনের সামনে এসে দাঁড়াবো। কারণ আমার কোনোদিনও খুব একটা ইচ্ছে হয়নি। কোনো স্বপ্নও ছিল না এই মিডিয়া জগতে এসে কাজ করব। কারণ আমার এটাকে আমি হয়তো ভাবতাম যে এটা আমার জন্য নয়। আমি থিয়েটার করে স্বস্তি পেতাম, শান্তি পেতাম। ওটা একটা ভালোবাসার একটা জায়গা হয়ে দাঁড়িয়েছিল আমার। ফলে আশার কিন্তু যেহেতু লকডাউন, তারপর একটা বিপর্যয়, আমার সমস্ত থিয়েটারগুলো বন্ধ হয়ে গেল। আ যেসব থিয়েটারগুলো আমি তখন করতাম, খুবই আ সিগনিফিকেন্ট বেশ কিছু নাটক করতাম। যেমন অঞ্জন দত্তের সঙ্গে রঘুপতি করতাম, মেফিস্টো করতাম সুমনদার সঙ্গে, একলা চলের করতাম কৌশিকদার সঙ্গে, জয়রাজের সাথে তিতুমির। এগুলো সবই ফুল হাউস শো ছিল। প্লাস আরও অনেক দলের সঙ্গে কাজ করতাম যেহেতু ফ্রিল্যান্স হিসেবে কাজ করতাম। কিন্তু এটা এক ঝটকাতে এই যে মারণ কি বলবো, এই করোনা ভাইরাসের আক্রমণের ফলেই এইটা থেকে সরে আসতে হলো। এবং তারপরেই মন্দারের মতন একটা প্রযোজনা হলো যেটা সামগ্রিকভাবে মানুষের মধ্যে খুব নাড়া দিয়েছিল। মানে আমি সামগ্রিক প্রযোজনার কথা বলছি। সেইটা আ আমি আমার অভিনয়ের সত্তা দিয়েই করেছি। কিন্তু সেটা যে এত মানুষের কাছে এতভাবে ভালোভাবে পৌঁছে যাবে সেটা আমি বুঝতে পারিনি। তারপরে একে, একে কাজ আসতে শুরু করলো। আমিও কাজ করতে শুরু করলাম। আবার থিয়েটারের যে বড় কাজগুলো আবার যে বড়ভাবে হতে শুরু করবে সেই সময়টা হচ্ছিল না। এখন হয়তো আবার আস্তে, আস্তে তার ব্যাপ্তি প্রসারিত হয়েছে। তো এইভাবে ঢুকে যাওয়া এবং এই সিরিজের জগতে চলে আসা। ফলে থিয়েটারটা হয়তো সংখ্যায় কম করছি কিন্তু থিয়েটারের প্রতি আমার মনোনিবেশ, মন জানা সেটা চলছে আরকি। একটা সময় ছিল বাংলা থিয়েটার, সেটা তো যেটা বলছিলে ধরো বাংলা থিয়েটার, গ্রুপ থিয়েটার বেসিক্যালি সেটা একটা আদর্শ বা নীতির ওপর দাঁড়িয়ে চলতো সাধারণভাবে। এবং তাতে মূলত একটা রাজনৈতিক বোধ, রাজনৈতিক নীতির কথাই থাকতো নানান রকমভাবে।
তারপরে এই সময়ের সঙ্গে সঙ্গে সেই গ্রুপ থিয়েটারেরও নানান রকম পরিবর্তন ঘটেছে এবং এখন আমরা যেটা বেসিক্যালি দেখতে পাচ্ছি যে থিয়েটার মানেই সেখানে একটা তারকা সমাবেশ এবং সেই তারকা থেকেই দেখেই হয়তো একটা হাউসফুল শো হওয়া যে অবভিয়াসলি প্রোডাকশনগুলো যেগুলো হচ্ছে তার গুণগত মান সার্বিকভাবে খুব ভালো, যারা সহ অভিনেতা তারা অনেকেই খুব ভালো ভালো অভিনয় করছে, কিন্তু তারপরেও কোথাও একটা যেন একজন স্টারকে দেখে আরো বেশি প্রভাবিত হওয়া এবং সেখানে দর্শক ভর্তি হয়ে যাওয়া একটা প্রবণতা। তো সেখানে কি দাঁড়িয়ে আমরা আগামী দিনে বাংলা থিয়েটারে এই অভিনেতা লোকনাথদের থেকে স্টার লোকনাথদের উপস্থিতি কি বেশি লক্ষ্য করবো, মানে এটা কিভাবে দেখব? না না, আমি কখনোই এই স্টারডাম বা থিয়েটারের স্টার এইগুলোকে খুব একটা কখনোই বিশ্বাস করিনি। কারণ মানে আমি যাদের দেখেছি বা যাদের দেখে বড় হয়েছি, নিশ্চিতভাবেই তুমি যেদিকে নির্দেশ করতে চাইছো যে হ্যাঁ সত্যি সত্যি একটা সেই অর্থে স্টার দিয়ে থিয়েটার ভরানো হচ্ছে, এটা খুব একটা সুখের বিষয় না। এটা ঠিকই যে থিয়েটার শুধুমাত্র স্টার কাস্ট হলেই একটা কলস পাবে, সেইটা মানুষ দেখতে আসবে, এটা খুব একটা থিয়েটারের পক্ষে একেবারেই সুখের বিষয় নয়। কিন্তু সত্য ঘটনা হলো সেটাই হয়ে চলেছে, এই বর্তমান থিয়েটারে সেটা চলছে। তা এখন একটা লোক যদি ভালো অভিনয় করে, মানে এর উল্টো দিকটা বলছি, যে একটা লোক যদি ভালো অভিনয় করে, একজন অভিনেতা যে ভালো অভিনয় করেন, তাকে কেন্দ্র করে যে একটা থিয়েটার গড়ে ওঠে, সেটাকেও তো অস্বীকার করা যায় না। সে তো নিজে থেকে বলছেন আমি স্টার, তার চাহিদা তৈরি করছে। মানে এখন তো চাহিদার যুগ, তো এখন সে চাহিদা তৈরি করছে, সে তার অভিনয়ের মান নিয়ে দর্শকের কাছে এমনভাবে পৌঁছচ্ছে, তাকে দেখতে চাইছে মানুষ বারবার। ফলে একটা দল চাইছে আবার খুব সহজেই, তার ক্যাপাবিলিটি এত স্ট্রং যে তাকে নিয়ে আমি খুব সহজেই একটা খুব ভালো নাটক করে দিতে পারবো। কারণ এখন গ্রুপ থিয়েটারের যে স্ট্রাকচার, একটু আগে যেটা বলছিলে, যেখানে সে দাঁড়িয়েছে, একটা দলের স্ট্রেংথ, আমি বলছি 7-এর দশক বা 8-এর দশকের যেরকম ছিল এক একটা দলের স্ট্রেংথ, সেইটা এখন নেই বলতে গেলে। তারও অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ আছে, সেগুলো তো অন্য বিষয়। ফলে ওই তাহলে যারা রেডি আছে, যারা একদম তৈরি দক্ষ অভিনেতা, তাদের নিয়ে আমি সহজে একটা প্রোডাকশন করে দেবো। মানে আমি বলছি এগুলো সব এক কথায় বলা যায় না, কারণ এর পেছনে আছে মিনিস্ট্রি অফ কালচারের গ্র্যান্টের একটা ব্যাপার আছে, বিষয় আছে, একটা আছে যে দলটাকে সাস্টেন করার একটা বিষয় আছে, কিছু টাকা যদি আবার ফিরিয়ে আনা যায় সেরকম একটা বিষয় আছে, কিছু কলসোস যদি করা যায় তাহলেও আরও কিছু দলের পক্ষে পরবর্তী নাটকের ক্ষেত্রে এর একটা দিক আছে। কিন্তু এর উল্টো দিকে যেটা আছে, যে প্রচুর মানুষ, প্রচুর দল আছেন যারা সত্যি সত্যি গ্র্যান্টকে তোয়াক্কা না করে, স্টারকে তোয়াক্কা না করে, তারা সৎভাবে, আমি সততার মানে ওইভাবে বলতে চাইছি না, হ্যাঁ, কিন্তু সেই সততার সঙ্গে থিয়েটারটা করছে, সেটা প্রচুর। এখনও পর্যন্ত আমি বলছি যে পশ্চিমবঙ্গে স্টারের যে কলকাতা কেন্দ্রিক যে থিয়েটারটা, তার বাইরে প্রচুর থিয়েটার হচ্ছে এবং ভালো ভালো থিয়েটারই হচ্ছে। সেগুলো কিন্তু এই স্টার বা দিল্লির টাকা এইসবের উপর নির্ভর না করেই হচ্ছে, এবং হয়তো তারাই রিপ্রেজেন্ট করছে বাংলা থিয়েটারকে। আমরা কলকাতা কেন্দ্রে হয়তো দেখছি কিছু স্টারকে দিয়ে কিছু থিয়েটার, কিন্তু বাংলা থিয়েটারের যে চলমান যে ধারা, সেটা কিন্তু ওই 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 মফস্বল বা ছোট ছোট দল, তারাই কিন্তু সেই দায়িত্বটা পালন করে চলছে আর কি। এখানে একটা একটা কি বলবো, উভমুখী একটা প্রক্রিয়া যদি ভাবি আর কি, যে থিয়েটারে স্টার যুক্ত হওয়া আর তার একটা বাই প্রোডাক্ট হিসেবে অন্তত কলকাতা বা মফস্বলে যারা এই এই সময় দাঁড়িয়ে থিয়েটার করতে আসছেন, তাদের একটা ধারণা যে আমি আজ থিয়েটার করছি, আগামী দিনে আমি একটা সিরিজে যাব, আমি একটা সিনেমা করব, আমি একটা সিরিয়ালে যাব, অর্থাৎ আমি একজন ওই জগতে একজন নক্ষত্র হয়ে উঠবো, এটা তার ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করছে বলে তিনি থিয়েটার করছেন। এই দুটো যে উভমুখী প্রক্রিয়া, সেটা কি কোথাও আলটিমেটলি থিয়েটারের ক্ষেত্রে একটা সমস্যা হয়ে যাচ্ছে না মূল থিয়েটার? একেবারেই সেটা আমি 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 নিজে এটার ভুক্তভোগী। কারণ আমি যখন থিয়েটার ওয়ার্কশপে ছিলাম বা নিজেও যখন কোনো একটা কাজ করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, তখন যখন আমরা ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলছি আপনারা থিয়েটার করতে আসুন বা এরকম, সেক্ষেত্রে তারা প্রত্যেকেই জানতে চাইছে, প্রত্যেকে বলুন না, নিশ্চয়ই তার মধ্যে কিছু লোক মানে এর বাইরেও আছে, তারা জানতে চাইছে যে আপনাদের এখান থেকে কি সিরিয়াল করার সুযোগ পাওয়া যায়, বা আপনাদের দলে কারা কারা সিরিয়াল করেন, সেই রকম সেরকম প্রসপেক্ট আছে কি না। মানে এইটা একটা ধারা চলছে, সেটা সেটা আমার মনে হয় না যে থিয়েটারকে খুব একটা সমৃদ্ধ করবে। আমার একবার খুব মনে পড়ছে যে বিভাসবাবুর সঙ্গে কোনো একটা কারণে কথা হচ্ছিল, তখন বিভাসবাবু খুব হতাশ হয়ে আমাকে বলছিলেন যে আর কত লোককে তৈরি করব, একজন শিক্ষক হিসেবে, নাট্য শিক্ষক হিসেবে আমি কত লোককে তৈরি করবো, তারা আসছে,
তারা আমার নাটকের প্রযোজনার সঙ্গে যুক্ত হচ্ছে, আবার 2 বছর 1 বছর থাকার পরে সে অন্য জায়গায় শিফট করে যাচ্ছে, আবার তাকে নতুন করে আবার একটা জেনারেশন তৈরি করতে হচ্ছে, আবার একটা গ্রুপ অফ অ্যাক্টার্স তৈরি করতে হচ্ছে। সেইটা মানে বিভাসবাবুদের মতন শিক্ষক বা নাট্য শিক্ষক, তাদের যখন এরকম হতাশার জায়গা হয়, তখন বোঝা যায় যে আমাদের থিয়েটারে এই সমস্যাটা প্রবল হয়ে উঠেছে। এখন মানুষ কি করবে? মানুষ এখন থিয়েটারটা হয়ে গেছে একটা প্ল্যাটফর্ম, সিরিজ বা সিনেমা এই জগতে যাওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম হিসেবে তারা নির্বাচন করছে। কিন্তু এইটা মনে হয় খুব একটা সঠিক নয়। আবার উল্টো দিকে বলতে, সাস্টেন করতে মানুষ যদি মনে করে আমি শুধু অভিনয় করব, তাহলে তো আমাকে একটা জায়গায় যেতে হবে যেখানে একটু জানতে পারবো, একটু শিখতে পারবো। সেইটার তো আবার আদর্শ প্ল্যাটফর্ম হচ্ছে থিয়েটার। ফলে এই জার্নিটা এখন মানে এই সময়ের নিরিখে এটাকে এখন মান্যতা দিতেই হচ্ছে আর কি, দেখতে পাচ্ছি। আর কোনো অল্টারনেটিভ আর কোনো অল্টারনেটিভ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের দেশে যেহেতু থিয়েটার করে সেইভাবে সাস্টেন করার কোনো সঠিক নেই। পরিকল্পনা বা অপশন কিছু নেই, সেটা একটা খুব বাস্তবতার জায়গা। হ্যাঁ, একটু ব্যক্তিগত পরিসরে এবার আস্তে আস্তে ঢুকি। সেটা হচ্ছে একজন অভিনেতার একটা ব্যক্তিগত জীবন থাকে। আম, আমরা নানান রকম গল্প শুনেছি যে একটা সময় সেটা এইরকম একটা জায়গায় চলে গিয়েছিল যে একটা হোটেল পর্যন্ত খোলার একটা পরিকল্পনা গ্রহণ করেছিল ব্যক্তিগত জীবনে। সেটা জীবনের প্রশ্নে, পরিবারের প্রশ্নে, সমস্ত প্রশ্নে। সব শিল্পী বা অনেক শিল্পীকেই অনেক কিছুই করতে হয়, করতে করতেই তিনি একজন শিল্পী হয়ে ওঠেন। কিন্তু তারপরে শেষ পর্যন্ত অভিনয়েই টিকে যাওয়া, এটাকে কি এক ধরনের ভাগ্য বলে মনে করো? নাকি এইটার পেছনে হয়তো কোনো একটা আদর্শ, কোনো একটা চিন্তার একটা ক্রমাগত চর্চা? এটাকে কিভাবে দেখো? হ্যাঁ, সেইটা অবশ্য এই কথাটা আমি কোনো একটা দুর্বল মুহূর্তে বলে ফেলেছিলাম। সত্যি, সত্যি ভাতের হোটেলের যে বিষয়টা, এটা এখন যে এরকম হেডলাইন হয়ে যাবে সেটা তো আমি কখনো বুঝতে পারিনি। কোনো একটা দুর্বল মুহূর্তে বলে ফেলেছিলাম। যাই হোক, না সেটা হয়েছিল আমি তখন মিনার্ভা রেপার্টরি থিয়েটারে চাকরি করছিলাম, এবং ওই চাকরির পরে যা হয়, চাকরির পরে আমি ঠিক করেছিলাম যে 3 বছরের বেশি থাকবো না। কারণ ওই 10টা 5টা বা ওই একটা স্ট্রাকচারের মধ্যে থেকে আমি যেভাবে থিয়েটারের কথা ভাবি, সেটা করা সম্ভব হবে না বলেই আমার তখন বিশ্বাস ছিল। এবং সেটা 3 বছর পর যখন বেরিয়ে যাই, তখন ভেবেছিলাম যে কিন্তু তো একটা কিছু করতে হবে। আমার আমার থিয়েটার তো আমাকে সেইভাবে কিছু দেবে না আর কি। মানে দেবে না, মানে সেটা দেওয়ার মানে সম্ভাবনাও নেই, ক্ষমতাও নেই থিয়েটারে। সেটা আমি জানতামই। সেটা ভেবেই আমি থিয়েটারে এসেছিলাম। ফলে আমার থিয়েটার থেকে যে খুব একটা রোজগার হবে এরকম চাহিদা নিয়ে কখনোই আসেনি। তো ওই একটা সময় আমি ভেবেছিলাম যে এই থিয়েটারে চাকরি করে কিছুটা রোজগার হয়েছে, একটা কিছু, তাহলে কি আমি একটা এমন কিছু করতে পারি যেটা করে আমি হয়তো থিয়েটারটা সন্ধেবেলায় আমি চালিয়ে যেতে পারবো। সেই ভাবনা থেকেই আমাদের একটা পুরনো স্ট্রাকচার ছিল, সেটাকে রেনোভেট করার শুরু করি, এবং অনেকের অনিচ্ছা সত্ত্বেও করি। কিন্তু আলটিমেটলি ওটা করে উঠতে পারিনি। সেটাও একটা খুবই একটা আমার ভাইপোরই একটা লেখা, সেটা আমি অনেক জায়গায় বলেছি, মানে বলতে হচ্ছে। তা সেটা আমার মনে হয়েছিল যে ও আমাকে ছেলেবেলা থেকে যা দেখেছে, জন্ম থেকে দেখেছে যে তার কাকা এরকম সারাক্ষণ থিয়েটারই করে, আর কিছু করেনি কখনো। সে থিয়েটার থেকে এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে। ফলত সেটাও আমার কাছে খুব লেগেছিল, সত্যিই তো তাহলে কি আমি নিজের সঙ্গে নিজের কোনো একটা সমস্যা, দ্বন্দ্ব তৈরি হচ্ছে। তখন ওটা থেকে আবার সরে আসা এবং আবার থিয়েটারে ফিরে থিয়েটারটা ছিলই, থিয়েটারে আবার ফিরে আসা, মানে পূর্ণ সময়ের জন্য। কিন্তু তখন যেটা হলো, যেটা যেহেতু মিনার্ভা থেকে বেরোনোর পর পর কিছু নাট্য নির্দেশকের আমন্ত্রণ পেতে শুরু করলাম। মানে ওই যে ফ্রিল্যান্স কথাটা বললাম, যে সেটা আমিও আবার ভাবিনি যে হ্যাঁ সত্যি সত্যি এমন কিছু হয়তো করেছি, তাদের হয়তো ভালো লেগেছে কোনো প্রোডাকশন দেখে, ফলে অনেকেই ডাকতে শুরু করলেন, এবং ওই যে স্ট্রাকচারটার মধ্যে ঢুকে বললাম, সেটাতে আমি একটা সাস্টেনেবল জায়গায় গিয়ে পৌঁছলাম। মানে ঠিক আছে, আমি আমার যা চাহিদা, তাতে আমার এই থিয়েটারের এইটুকু রোজগার দিয়ে যথেষ্ট বলেই মনে করেছিলাম। এখন সমস্যাগুলো আসেই, মানে এটা আমি যে মানে কোনো একজন অভিনেতা বা পার্টিকুলার আমার কথা বলছি না, এটা যে কোনো মানুষের ক্ষেত্রে, জীবনে চলার ক্ষেত্রে, জীবিকার ক্ষেত্রে এরকম সমস্যা আসবেই। তাকে ওই লড়াইটা চালিয়ে যেতে হবে। এটা যদি লড়াই বলি লড়াই, যদি স্ট্রাগল বলি স্ট্রাগল। কিন্তু থিয়েটারটা যেহেতু আমার যাপনের মধ্যেই প্রায় ছিল, ফলে এটাকে আমি আলাদা করে লড়াই না, ভালোবাসার টানেই হয়তো মানে যেভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিলাম থিয়েটারকে, সেটার টানেই আমি বেরিয়ে এসেছিলাম। মানে তার জন্য আলাদা করে খুব কষ্ট। হ্যাঁ, এই যেসব সমস্যার কথা বলা হয় আর কি, পারিবারিক একটা চাহিদা, তাদের একটা হয়তো প্রত্যাশা থাকে, সেইটা কোনোভাবে উতরে গেছিলাম আর কি, উতরানোর চেষ্টা করেছিলাম। কারণ তারাও বাড়ির লোকেরাও ভাবতেন যে না, ও যখন থিয়েটারটা করছে, একটা তার মানে একটা সাপোর্ট দেওয়া দরকার। সেটা মানসিক সাপোর্ট নিশ্চয়ই আমার বাড়ির পক্ষ থেকে ছিল।
তো ফলে ওই 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 অনেক কি বলবো ছোটোখাটো মান অভিমান, একটু এড়িয়ে থাকা এড়িয়ে চলা এইসবকে পাথেয় করেই আমি আবার সেই থিয়েটারের মধ্যেই থাকতে চেয়েছিলাম আর একটা একটা জিনিস খুব কি বলবো, মানে এটা যদি এইভাবে আমরা ভাবি বা দেখার চেষ্টা করি যে গান গান শেখার জন্য একটা চর্চা লাগে, গুরু লাগে, চর্চা লাগে। দীর্ঘদিন চর্চার পরেই একজন সঙ্গীত শিল্পী নিজেকে সঙ্গীত শিল্পী হিসেবে দাবি করেন ব্যক্তিগত পরিসরে। তার যতটাই বাহ্যিক বাইরের জায়গা থেকে দর্শকদের পরিচিতি যতটাই পান বা না হোক, ও ছবি আঁকার জন্য একজন এরকম প্রশিক্ষণ লাগে। কিন্তু থিয়েটার একমাত্র একটা জায়গা যেন বাইরে থেকে মনে হয় তার জন্য কোনো প্রশিক্ষণ না হলে একজন অভিনেতা অভিনয় করতে পারেন। এবং আমরা একটা সময় বাংলা থিয়েটারের ক্ষেত্রে সেই যে চর্চার জায়গাটা দেখেছি যে কি একনিষ্ঠভাবে দিনের পর দিন তারা চর্চা করতে 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 একটা সময় একটা থিয়েটারের অংশ হয়ে যেতেন তারা। এই যে চর্চার জায়গাটা খুব প্রাধান্য পেত একটা সময়। এইটা কোথাও এসে যখন বাংলা সিরিয়ালের সময় আসলো, তখন আমরা যাদেরকে দেখলাম বা দেখা শুরু করলাম, তারা যেন একটু দাঁড়াতে পারা, একটু দেখতে সুন্দর হওয়া, একটু ওই হাইটের মতন করে একটা নির্দিষ্ট হাইট থাকা, একটু হাত পা নাড়তে চাড়তে পারা, একটু স্মার্টনেস, এইটুকুনি একমাত্র অভিনয়ের সম্বল। তো একজন অভিনেতা হিসেবে আজকের সময়ে দাঁড়িয়ে কি মনে হয় যে এটা কি কোথাও মাঝখানে একটা দীর্ঘ শূন্যতায় পড়লো অভিনয়, বাংলার অভিনয়? হয়তো তাই, কারণ এর আগেও আমরা আলোচনা করছিলাম যে একটা থিয়েটার থেকে সিরিয়ালে ঝপ করে চলে যাওয়ার একটা প্রবণতা। কিন্তু আমার শুরু থেকেই যেমন মনে হয়েছে, আমি ব্যক্তিগত কথাটাই বলতে পারি এখানে, যে আমি যখন থিয়েটার শুরু করেছি, মানে আমার জনজাগরণী বলে একটা হাবড়ায় দল তৈরি করেছিলাম আমরা, সেখানে বছর 3 আমরা কাজ করার পর আমি বুঝলাম, তখন আমি হয় না বেস্ট অ্যাক্টর, সহ অভিনেতা, শ্রেষ্ঠ সহ অভিনেতা, এইসব পুরস্কারগুলো পাচ্ছি। কিন্তু আমি যখন পাচ্ছি তখন ভাবছি কেন পাচ্ছি, তো পাওয়ার কথা না, মানে জলের উপর আখ কাটার মতন। আমি বলছি যে এটা কেন হচ্ছে, মানে আমি তো কিছু না জেনেই প্রায় এগুলো হচ্ছে। তখন আমার একটা খোঁজ ছিল যে তাহলে মানে এর আসল লক্ষ্যটা, মানে এটা করতে গেলে কি শিখতে হয়, কি জানতে হয়। তখন আমরা একটা ওয়ার্কশপ অর্গানাইজ করেছিলাম ওই জনজাগরণীতেই। সেখানে বুঝলাম যে থিয়েটারের চর্চা এবং থিয়েটারটা শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়। সেইটা আমার চোখ একটা খুলে দিয়েছিল। তখন আমি আবার দলের মধ্যে থেকেই একটা চেষ্টা করছিলাম যে এই প্রসারটা যেন আরও বাড়ে, থিয়েটারের চর্চার প্রসারটা মানে যেন আরও বাড়ে। সেসব নিয়ে বিতণ্ডা, মতানৈক্য এইসব তো হয়। আমি চেয়েছিলাম থিয়েটারটাকে আরও বড় পার্সপেক্টিভে দেখতে আর কি। তো সেটা তখন হয়নি বলে আমি আবার দল থেকে উইথড্র করি। মানে সেটা আমার মানে কিছু দলীয় সাংগঠনিক বিষয় ছিল, কিন্তু বেশিরভাগটাই ছিল যে থিয়েটারটাকে বড় প্রসারে দেখা, বড় পার্সপেক্টিভ থেকে দেখা। তখন আমি কলকাতায় বিভিন্ন জায়গায় খোঁজ খবর করা শুরু করলাম যে কী করে করা যায়, মানে আমার চর্চার প্রসারতাটা যেন বাড়ে। তো সেইভাবে থিয়েটার ওয়ার্কশপ জয়েন করা, এবং যত এগোচ্ছি তখন বুঝতে পারছি যে সত্যি সত্যি এটা শিখতে হয়। মানে আমি ছোটোবেলায় ছবিও আঁকা শিখেছি, ক্রিকেট খেলতেও প্র্যাকটিস করতে গিয়ে শিখতে হয়েছে, জানতে হয়েছে। সবাই আমার বাড়ির আশপাশে সবাই কেউ গান শিখছে, কেউ, আমরা তো থিয়েটার শিখছি না, অথচ পারফরমেন্স করে যাচ্ছি, পুরস্কার পাচ্ছি। থিয়েটার ওয়ার্কশপে আসার পরে সেই চোখটা খোলে যে না, এগুলো অনেকগুলো দিক আছে থিয়েটারের। একটা বিরাট মানে পুষ্করণীতে ছিলাম, একটা নদীতে এসে পড়লাম। তারপরে আমি একটা সঙ্গীত নাটক একাডেমির একটা ওয়ার্কশপ হয়েছিল, রেসিডেন্সিয়াল ওয়ার্কশপ। সেটা খুবই আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্কশপ ছিল, যেটা প্রায় 3.5 মাস ধরে হয়েছিল। একটা ফেজে 1 মাস শান্তিনিকেতনে, আরেকটা প্রায় 2.5 মাস আমাদের এই জোকাতে হয়েছিল। সেটা বাংলা, বিহার, উড়িষ্যা এরকম সিলেক্টিভ বিভিন্ন জায়গা থেকে লোকজন এই করে হয়েছিল। সেইটা করে বুঝলাম যে আমি সমুদ্রে পড়ে আছি, আমি কিছুই জানি না বলে মনে হলো আমার থিয়েটারে। যে আমি এখন রতন থিয়াম থেকে শুরু করে পানিক্কারজি থেকে শুরু করে প্রত্যেকেই ফ্যাকাল্টি হিসেবে ছিলেন। তো আমি বুঝলাম যে এই বাবা, তাহলে তো এটা আমি তো কিছুই জানি না এখন। এই ভাবনাটা আমার এখনও চলছে যে মানে সত্যিই মানে যখন তুমি এগোবে না, তখন মনে হয় যে সমুদ্র যেন আরও বেশি প্রসারিত হয়ে যাচ্ছে, যে কিছুই। এখন আমার সত্যি সত্যি মনে হয় যে মানুষ যে এই যে ভালোবাসছেন বা প্রশ্রয় দিচ্ছেন, যে অভিনয় ভালো লাগছে, কিন্তু যে আমি তো দেখতে পাচ্ছি সামনে প্রচুর শূন্যতা রয়েছে, প্রচুর যাওয়ার জায়গা আছে। এখন মানে শেখার আর শেষ তো থাকে না। আমার কাছে এই চর্চাটা খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে একজন অভিনেতা হিসেবে আমি মনে করি যে চর্চা বা অনুশীলন বা পরিশ্রম ছাড়া তো এগুলো যাওয়া সম্ভব না। হ্যাঁ, তুমি একটা হয়তো প্রোডাকশন করলে সেটা ক্লিক করে গেল, সেটা তারপরে দেখবে যে কোথাও একটা চর্চার যে অভাব সেটা পরিস্ফুট হবেই। তো এখন এইখানে দাঁড়িয়ে আমি একটা কথাই বলতে পারি যে সেটার মধ্যে এখনও আছি, এখনও ছাত্র হিসেবে থাকতে আমার মানে পছন্দ করি, এবং যেখানে যা কিছু সুযোগ পাই সেখানে এখনও শিখে নেওয়ার চেষ্টা করি। কারণ জানি খুব অল্প কিছুই হয়তো শিখেছি,
সেই জার্নিটা এখন চলছে আর কি, মানে শেখার জার্নিটা চলছে। এখন এই ঝট করে কিছু করে দেবো সেইটা হবে না, কারণ টিকটকের যুগ, ইনস্টাগ্রাম ফলোয়ার্সের যুগ টুক হলেও আমি মনে করি তার একটা অনেক গুরুত্বপূর্ণ দিক আছে আর কি। এই যে তাহলে কি আমরা বলতে পারি যে যে মানে সহজাত অভিনয় আমরা যে শব্দটা বলি, তাহলে কি কোনো গুরুত্ব আছে? যে তাহলে সহজাত একজন অভিনেতা হয়ে গেলেন। তিনি হয়তো সেই অর্থে তার কোনো প্রশিক্ষণ নেই। কিন্তু তিনি যখন অভিনয় করছেন, একটা খুব মনে হচ্ছে যে না খুব গভীর একটা অভিনয় তিনি করছেন। এই যে সহজাত শিল্প, সেইটার সঙ্গে তাহলে আমরা কিভাবে রাখবো? আমার মনে হয় না যে খুব একটা ওই আমরা বলি যে ইনবর্ন অ্যাক্টর, হুম, ইনবর্ন প্লেয়ার, এইগুলো এইটার খুব একটা যুক্তি আমার দিক থেকে নেই। কারণ মানে ট্যালেন্ট কথাটা, ট্যালেন্ট আসলে ট্যালেন্ট বলে কিছু নয়। আমার মনে হয় যে সেটাও তার দেখবে একটা চর্চারই একটা, সে খুব সহজে ধরতে পারে। হয় না যে হুম। একজন হয়তো একটা কঠিন অঙ্ক খুব নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে, আরেকজন 3 মিনিটে বা 3 সেকেন্ডে করে দিচ্ছে খুব সহজে। ওই যে ধরতে পারার, আকরটা ধরতে পারার ক্ষমতা অনেকের বেশি থাকে, স্যাট ধরে নেয়। আমরা ভাবছি যেন ও কিছুই করছে না, কিন্তু আদৌ যে অনেক কিছু ওর মধ্যেই করে ফেলছে। ওর প্রসেসটা এত কুইক হয়, এত সহজে ধরতে পারে, এত সহজে বুঝতে পারে, ফলে সেটাকে আমরা সহজাত অভিনেতা বা অভিনয় বলি অবশ্য। কিন্তু তার পেছনে একটা চর্চা থাকে। আমার মনে হয় না যে এই কিছুই শেখেনি অথচ করে দিচ্ছে, সেইটা একটু কঠিন না, কাজ। আমি কিছু শেখার কথা আমি কোট আনকোট বলছি যে প্রথাগত যে শিক্ষার নেই, হ্যাঁ, জায়গাতে আমরা যদি তুলসী চক্রবর্তীর কথা বলি, আমরা যদি সন্তোষ দত্তর কথা বলি, আমরা রবি ঘোষকে জানি তিনি দীর্ঘদিন থিয়েটার করেছেন, একদম। থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। তার একটা ধারাবাহিক চর্চা ছিল। রবি ঘোষ করতে পারেন। তিনি তো ওই ধরনের অভিনয় করবেন। কিন্তু সন্তোষ দত্ত তো সেই অর্থ অভিনয়ের জগতের মানুষই ছিলেন না। আ তাহলে তিনি ঐরকম জটায়ুর মতো একটা সেটাই চরিত্র আমি করে বলছি ফেললেন যে বা তুলসী চক্রবর্তীর অভিনয় দেখে আমরা যেভাবে এইখানে আমি বলছি, মানে আমি বলছি যে শেখাটা মানে হচ্ছে প্রশিক্ষণ নয়, মানে ওয়ার্কশপ বা একটা ইউনিভার্সিটি বা এনএসডি করলাম, বা আমি যে প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণ বলে একটা কথা আছে, যে আমি অভিনয়টা যে করব সেটা নিজে নিজে কি কি জানছি, নিজেকে শরীরের মধ্যে মনের মধ্যে কিভাবে সেটাকে অ্যাডাপ্ট করছি, সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি যদি একটা এনএসডি পাস আউট হই বা একটা রবীন্দ্রভারতীর পাস আউট হই, কিন্তু আমার ভেতরে যদি ওটা না ঢোকে, এমন তো আছে অনেকে রবীন্দ্রভারতী পাস আউট বা এনএসডি পাস আউট হয়তো সেভাবে প্রোডাকশন করতেও পারে, এরকম আছে। কিন্তু একজন এইসবের প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার মধ্যে না ঢুকেও সে ওই ডিভাইসগুলো কী করে রপ্ত করতে হয় সে জেনে গেছে। যেভাবেই হোক, তার পরিবেশ থেকে হোক, তার লোকজনের সঙ্গে মেলামেশা করা থেকে হোক, কিছু বই পড়া থেকে হোক, এইসব থেকে ও নিজেকে হয়তো কিছুকার টেকনিক্যাল জিনিস হয়তো ও পরে জানতে পারবে, জানছেও। মানে আমি যেমন ক্যামেরার কাজ কিছুই জানতাম না, এখন আমি জানি না যে কী লেন্স ব্যবহার হয়, কীভাবে লাইট, কীভাবে এইসব হবে। সবাই আমাকে বলে খুব, তো আমি কোনোদিনও কিচ্ছু জানি না। আমি থিয়েটারে যেমন অভিনয় করতাম তেমনই করি। শুধু আমার এক বন্ধু প্রথম দিন বলছে এটা কিন্তু থিয়েটার না, তুই একটু লোতে করবি। এইটা তো প্রথম একটা সিরিজে আমাকে বলেছিলেন। তা আমি প্রথম শট দিয়ে এসে বললাম কি, মানে একদম পাক্কা, ঠিক আছে। এই ধরা গেছিল ভাইটা। মানে এইটা ধরা গেল। এটা যদি একটা ওয়ার্কশপ তাকে আমাকে বলতে হতো যে এই পিছিয়ে আসবে, এই করে, সেটা আমি শুধু আমাকে একটা ইনফরমেশন দিব, আমি সেটাকে এক্সিকিউট করলাম, সেটা মিলে গেল। আমি আচ্ছা আচ্ছা, তার মানে এই ক্যামেরার জন্য এই পিছিয়ে কথা বললে সাফিসিয়েন্ট আর কি। তা সেটা আমি যে এইভাবেই হয়তো যারা এই প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে আছে তারা এইভাবে নিজেরাই তৈরি করে। আর মানে যখন আমরা এই প্রসঙ্গে বলা যায়, তাপস সেন ধরুন যে লাইট করছে, সেটা কী করে যা পাচ্ছে ডিভাইস দিয়ে সেটা নিয়ে একটা অদ্ভুত আলোর খেলা দেখাচ্ছেন উনি। একটা সে মানে আর্টিস্টিক লেভেলে কোথায় চলে গেছে, কিন্তু আলোর ওয়ার্কশপও অনেক করছে, সেই জায়গায় হয়তো পৌঁছতে পারছে না। দুটোরই সম্ভাবনা ভয়ঙ্কর আছে, দুটোর প্রয়োজনীয়তাও আছে। যে প্রশিক্ষণের যেমন প্রয়োজনীয়তা আছে, তেমনি প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আছে। কারণ প্রশিক্ষণ দিয়ে তুমি একটা লেভেলে যখন যাবে, তখন দেখবে একটা সময় পরে একটা নিজস্ব একটা গণ্ডি থাকে, তো সেটা থেকে বেরোতে পারছি না। প্রশিক্ষণ তোমাকে আরেকটু লার্জার জায়গা হয়তো এনে দিতে পারে। অ্যান্ড তুলসী চক্রবর্তী, সন্তোষ দত্ত, এরা সহজাত অভিনেতা বটেই, কিন্তু এদের আশপাশের লোক যারা ছিলেন বা তাদের যা দেখা, সেটা অনেক অনেক বেশি করে দেখা। আমরা তো খুব ছোট্ট জায়গা থেকে দেখি এখন। মানে আমাদের দেখা হচ্ছে আচ্ছা ঠিক আছে, একটা সিরিয়ালে অভিনয় করবো, একটা এখানে করবো। তুমি যেটা বললে যে একটু এই একটু ওই থাকলে, এই 4টে পয়েন্ট থাকলে ঠিক আছে, দাঁড়িয়ে গিয়ে একটা স্ক্রিপ্ট মুখস্থ করে বলে দিতে পারবো। কিন্তু ব্যাপারটা তো তা নয়, অভিনয় ব্যাপারটা তো তা নয়। অভিনয় অনেক বিশাল ব্যাপ্তি আছে। সেটা নিয়ে আমার মনে হয় সন্তোষ দত্তকে যদি ডিসকভার করা হয় বা তুলসী চক্রবর্তীকে যদি ডিসকভার করা, দেখা যাবে তার পেছনে অনেক এই চর্চাটার অন্য একটা লেভেল আছে। মানে এই একদম এলো আমি অভিনয় করে দিলাম সেরকম না, দীর্ঘদিন একটা হয়তো সিনেমা হয়ে যাবে, একটা হয়তো সিরিজ হয়ে যাবে। যত কাজ হবে তত অভিজ্ঞতা বাড়বে এবং পরিচিতি বাড়বে। সব থেকে বড় কথা, যত পরিচিতি বাড়বে তত আমি চাই বা না চাই
এই আলো আরো বাড়তে থাকবে, মানে আমি বলছি যে ফ্ল্যাশ লাইটের সংখ্যা বাড়তে থাকবে। এটা খুব স্বাভাবিকভাবেই যে কোনো অভিনেতার জীবনেই ঘটে, এবং যত ফ্ল্যাশ লাইট বাড়তে থাকে তার স্টারডামও তত বাড়তে থাকে। আহ, এই যে একটা জায়গা, সেইটা একটা সময় কি এই ভিড় ক্লান্ত করে অভিনেতাকে, যে একটা সময় তো সে সুযোগই পায় না যে কোন স্ক্রিপ্টে সে কাজ করছে, কতটুকুনি তার অভিনয়, কি তার চরিত্র, সেটা বোঝার আগেই তাকে সেটে দাঁড়িয়ে পড়তে হচ্ছে, তার এত ডিম্যান্ড। তো এইটা একজন অভিনেতা হিসেবে কিভাবে? হ্যাঁ, এটা বিশেষ করে মনে হয় সিরিয়ালে এটা খুব বেশি হয়। আমি সিরিয়াল যেহেতু খুব বেশি করিনি, মানে ওই ২-১ দিন হয়তো করেছি। সিরিজে তবু একটু বা ছবিতে একটু অবকাশ থাকে যে একটা টেক্সটকে বোঝা, একটা চরিত্রকে বোঝা, তার একটা স্পেস থাকে। কিন্তু সেটাও ইদানিং অভিজ্ঞতায় বলছে যে সেটাও আস্তে আস্তে পরিসর কমে আসছে। কারণ তার শিডিউল যেভাবে তৈরি হচ্ছে, তার স্ক্রিপ্ট যেভাবে দেওয়ার পদ্ধতি তৈরি হচ্ছে, সেটাও অনেক সময় সেই অবকাশটাও থাকছে না। মানে এমন ছবিতেও শ্যুট করেছি গিয়ে স্ক্রিপ্ট হাতে ধরিয়ে দিচ্ছে। ফলে এগুলো ভয়ের দিক আর কি। মানে ভালো ছবি বা ভালো কিছু করার মানে এগুলো অন্তরায়। কারণ আমার মনে আছে, আমি এই প্রসঙ্গে বলতে পারি, মন্দারের প্রসঙ্গটা মাঝে মাঝে আসে। মন্দার একটা দুর্দান্ত প্রিপ্রোডাকশনের কাজ হয়েছিল, ওরা দীর্ঘদিন ধরে করেছিল, সেটার একটা স্ক্রিপ্ট রিডিংয়ের পর্যায়ে ছিল, সেটা সবাই মিলে বসে একটা পড়া হয়েছিল। সেটা কিভাবে করা হবে তার ডিরেক্টরস ইনপুটস ছিল, অ্যাক্টার্স ইনপুটস, রিটার্ন ইনপুটস ছিল। এইটা সবটা মিলে একটা প্রোডাকশন তৈরি করতে হাত দেওয়া গেছিলো আর কি। আমরা ফ্লোরে গেছিলাম, ফলে ফ্লোরে গিয়ে কোনো সমস্যা, যেটুকু হওয়ার আগে ডায়ালেক্ট তার নানান দিক নিয়ে আলোচনা হয়ে যাওয়ার পর আমরা ফ্লোরে গেছিলাম, বলে সহজ। কারণ আমরা পুরোটা জানতাম, বুঝতাম, আমাদের সেরকম একটা প্রস্তুতি ছিল, একটা সবার প্রস্তুতি ছিল। কিন্তু সেই অবকাশটা তো সব জায়গায় পাওয়া যাচ্ছে না। সেইটা একটা, মানে আমি বলবো ভালো কাজ হওয়ার পক্ষে অন্তরায় এগুলো। খুব ভালো কাজ হওয়া খুব একটা সম্ভব না। আমি এরও ব্যতিক্রম আছে, কিছুই না। চলো, আমি একটা যেমন হুব্বা ছবিটা করলাম, সেটা খুব আমি ইন্টারেস্টিং। অবশ্যই আসতাম হুব্বার প্রসঙ্গে। হ্যাঁ, মানে এই প্রসঙ্গে বলে দিই তাহলে। অন্য, হ্যাঁ, ওটা কোনো স্ক্রিপ্ট ব্যর্থতা দেয়নি। এবং আমি কিছুদিন আগে অনুরাগ কাশ্যপের একজন সেকেন্ড ইউনিটের ক্যামেরাম্যান ডিওপির সাথে কাজ করে এলাম। তার সাথেও কথা হচ্ছিল যে অনুরাগ কাশ্যপের কাজের পদ্ধতি বলছে ওই রকম, মানে স্ক্রিপ্ট টিপ্টের ব্যাপার না, সব অন ফ্লোরে হচ্ছে আর কি। সেটাও একটা প্রসেস। সে গোদারও তাই করতেন, হ্যাঁ, প্যাকেটের মধ্যে ডায়ালগ লিখছেন আর কি, আচ্ছা এটা বলো। হ্যাঁ। তো ব্যর্থতার ক্ষেত্রেও তাই বলেছে, আমি স্ক্রিপ্ট দেবো না, যা হবে ফ্লোরে হবে। এবং সত্যি তাই এগুলো এক্সিকিউট করে যায়। মানে সেটা ডিরেক্টর কী ভাবছেন, কোন অ্যাক্টারদের নিচ্ছেন, তার সঙ্গে তার যোগাযোগ কীরকম, বন্ডিংটা কীরকম তৈরি হচ্ছে, সেটা আলটিমেটলি ফ্লোরে গিয়ে কীভাবে বোঝাচ্ছে, এই সবটা নির্ভর করে অনেক কিছুর উপরে। এবং একজন আনকোড়া লোকের কাছে বা একদম সেই ডিরেক্টরও হয়তো অত বেশি ইকুইপড নন, অ্যাক্টারও তো, সেইখানে ওই হওয়াটা মুশকিল আছে, এটা আমার মনে হয়। অনুরাগ কাশ্যপ যাদের নিয়ে কাজ করেছেন যদি বলি, তো সেক্ষেত্রে দেখা যাবে ওই ওই মানে রেসিপ্রোকেশনটা খুব ইন্টারেস্টিং হয় আর কি। সেখানে অনেক ছোট্ট ছোট্ট কাজকে হয়তো একটা লাইন দুটো লাইন বললো, কিন্তু এমনভাবে ইম্প্রোভাইজ হয়ে গেল, ছবিটা অন্য মাত্রায় চলে গেল। যেমন কিছুদিন আগে শুনছিলাম আমাদের সৌরভ শুক্লাজয়ী, আমাদের বলো সত্তার যে স্ক্রিপ্ট রাইটার, তো বলছি যে এখানে স্ক্রিপ্ট রাইটার আমি ছিলাম বটেই, অনুরাগ কাশ্যপও ছিলেন, তার সঙ্গে ডিরেক্টরও ছিলেন, আর ছিল অ্যাক্টাররা। এই চারটে টিম মিলে ওই স্ক্রিপ্ট তৈরি হচ্ছে। ফলে এগুলো অনেক কিছুর উপর নির্ভর করে। কিন্তু এখন সত্যি সত্যি আমাদের এখন সেই অবকাশটা তৈরি হচ্ছে না। মানে একটা স্ক্রিপ্টকে সুন্দর করে সবাই মিলে শোনা, সেটা ডিরেক্টর কিছু বলছে, সেটা হলে ভালো হয়। মানে ভালো কাজের কিছু তো শর্ত থাকে, এই যে এক্সচেঞ্জ এবং সেখান থেকে সংযোজন, মানে এই শর্তগুলো আমরা লঙ্ঘন করতে করতে যাচ্ছি, যেগুলো ভালো কাজ হওয়ার শর্ত আর কি। সত্যি সেটা একটা খুব কঠিন মুহূর্ত। এবং সেখান থেকে এই যে বাংলা সিনেমা সম্পর্কে নানান রকম মন্তব্য হচ্ছে, এবং খুব রিসেন্টলি একজন বিখ্যাত পরিচালক বাংলা সিনেমার সম্পর্কে একটা মন্তব্য করেছেন, যা নিয়ে প্রায় সিনেমার জগৎ দ্বিখণ্ডিত আর কি। মানে কেউ কেউ মনে করছেন এটাই ঠিক যে কিছুই হচ্ছে না বাংলা সিনেমাতে, সেই অর্থে কোনো বাংলা সিনেমার অগ্রগতি নেই। একটা সময় সত্যজিৎ রায়ের মতন মানুষ বা মৃণাল সেনের মতন মানুষ, এরা যে কাজ করে গেছেন, তারা তো সব দিক থেকেই একটা সফলতম, মানে শিল্পগত মান এবং একই সঙ্গে জনপ্রিয় হয়ে ওঠা সিনেমা। বা আমরা কিছুদিন আগেও অনির্বাণের বল্লভপুরের রূপকথাকে যদি ধরি আর কি, যেটা একটা ওই রকম একটা থিয়েটারের, বাদল সরকারের একটা থিয়েটারকে নিয়ে কাজ করা, এবং তারপরে দর্শক খুব ভালোভাবে নিলেন। তো এই যে ভিন্ন একটা কিছু দেখানোর যে জায়গা, সেটা তো এইরকম সত্য না যে দর্শক এরম আর নিচ্ছে না বলে আমার কিছু করার নেই, আমাকে ওই ধরনের সিনেমা বা ওয়েব সিরিজই করতে হচ্ছে। কিন্তু এখানে দাঁড়িয়ে কোথাও যে শিল্পচর্চার জায়গা, যেখানে এই প্রসঙ্গটা থেকে উঠে আসলো যে সমস্ত ধরনের ইনপুটগুলোকে এক জায়গায় এনে একটা ভাবনাকে প্রকাশ করার, সেটা কি অবস্থা তৈরি হচ্ছে না, না সত্যি আমরা বাজারের কাছে
এতটা নিয়ন্ত্রিত হয়ে গিয়েছি? হ্যাঁ, এটা তো বটেই, বাজার নিয়ন্ত্রণ তো বটেই, কিন্তু যে বিখ্যাত নির্দেশক যে শব্দবন্ধু ব্যবহার করেছে বাংলা ছবি সম্পর্কে, সেটার সঙ্গে আমি সম্পূর্ণ যে একমত তা নয়। একদমই তাই, যে আমাদের ছবির যে লিগাসি ছিল, এটা সর্বক্ষেত্রে হয়েছে, থিয়েটারের যে লিগাসি ছিল, সেখান সংস্কৃতি জগতেরই যা লিগাসি ছিল, সেটা তো আস্তে আস্তে তার অবনমন ঘটেছে, সেটা আমরা সবাই জানি। কিন্তু এই যে এইভাবে দেগে দেওয়া যে কিছুই হচ্ছে না, সেইটার সঙ্গে একমত নই আমি, এটুকু বলতে পারি। কারণ আমি এই ধরনের কথা বলার মানে উপযুক্ত লোকও নই, বিশ্লেষকও নই। শুধু আমি বলবো যে এটা সম্পূর্ণ অর্থে ঠিক নয়। বাংলা ছবি মান পড়েছে, সেটা আমিও জানি, এও পড়েছে। ওই সবের নিরিখে আমি যদি সত্যজিৎ রায়, মৃণাল সেনের নিরিখে সবসময় ভাবতে থাকি, তাহলে একটু মুশকিলও আছে। মানে সত্যজিৎ রায় ওই সময় দাঁড়িয়েও কিন্তু তাকে কানের পুরস্কার পাওয়ার পর সত্যজিৎ হতে হয়, তাই না? মানে আমি বলছি সেই রকম, মানে কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে মৃণাল সেনকে মান্যতা, মানে এইরকম লেভেলে থাকে। ফলে সেইটার সঙ্গে তুলনা করলে মুশকিল হয়ে যাবে, কারণ তারা একটা ক্লাসে বিলং করেছে, ক্লাস ছবি দিয়েছে। কিন্তু গড়পড়তা যে ছবির মান, সেটা কমেছে। সেটা সামগ্রিকভাবে ভারতবর্ষের চিত্র দেখলেও কিন্তু বোঝা যায়। আমরা সাউথের ছবি বলছি বটে, সাউথের ছবি খুব দারুণ ব্যবসা করছে, কিন্তু আমি খুব এটা আমার খুবই ব্যক্তিগত মতামত, আর বা অনেক ছবি, পুষ্পা, আমি যদি ছবিগুলো শুধু খুব নৈর্ব্যক্তিকভাবে দেখে বলতে পারি যে সেই ছবি মান হিসেবে কিন্তু আমার কাছে খুব একটা মনে হয়নি। মানে এটা বলাটা ঠিক হচ্ছে কিনা যায় না, কিন্তু এটাও ঠিক যে মান হিসেবে হ্যাঁ ঠিক আছে, প্রচুর টেকনোলজিক্যাল ডিভাইস ব্যবহার করা হচ্ছে, হচ্ছে, কিন্তু ছবির যে কোয়ালিটি, মানে আমরা সত্যজিৎ রায় বা মৃণাল সেনের পার্সপেক্টিভ থেকে যদি দেখি, তাহলে দেখা ওগুলো কিন্তু ছবিই না সেই অর্থে, আমার সেটা মনে হয়েছে। কিন্তু হ্যাঁ, তারা বাণিজ্য করছে, তাদের থিয়েটার মানে ছবির কালচারটাই এমন সাউথে, সেই বাণিজ্যের একটা বিরাট অংশ ওখানকার লোকাল কমিউনিটি থেকে উঠে আসছে। আমাদের সেটা হয়নি, আমাদের অনেক ডাইভার্স হয়ে গেছে, বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে। বাংলা সিনেমা যেভাবে মানুষ দেখতো সেভাবে আর দেখছে না, এটাও ঠিক। কিন্তু সাউথের যে কালচারটা তৈরি হয়েছে, মানে সিনেমা একটা আর্টিস্টের জন্য আমরা জীবন দিয়ে দিতে পারি, সেটা আমাদের কোনোদিনই ছিল না। আমরা উত্তম কুমার মারা গেলে বা সৌমিত্র মারা গেলে মিছিলে প্রচণ্ড হাঁটবো, সবাই করবো ওই রকম মাপের অভিনেতা। কিন্তু ওদের ওখানে কালচারটা এরকম যে একজন স্টারের যদি কিছু একটা হয়ে যায়, তার জন্য জীবন দিয়ে দেবো, বা সে যদি ভোটে দাঁড়ায় তাকে জিতিয়ে দেবো, সে যদি মারা যায় সুইসাইড করবে, মানে এইটা হচ্ছে ওদের কালচার। ফলে ওইখানে তুলনা করলে মুশকিল। আর হিন্দি সিনেমার অবস্থা তো খারাপ হয়েইছে, এটা আমরা দেখতে পাচ্ছি যে শাহরুখ খানের ছবি বা অক্ষয় কুমারের ছবি আর চলছে না। সেখানে অন্যান্যদের ছবি তাও, বা সাউথের ছবি, সেটাকে অনেক বাণিজ্যের দিক থেকে এগিয়ে গেছে। ফলে সামগ্রিকভাবে যদি সিনেমার এই দেখতে হয়, তাহলে সব জায়গারই অবনমন ঘটেছে। ও যেমন বলছে বাংলা ছবি দোতলা থেকে পড়েছে, এই সাততলা দোতলা থেকে পড়েছে, তার মানে ও হিন্দি ছবিটাকে অনেক নিচেই রাখছে বাংলা ছবি, কিন্তু ওই ওপর থেকে পড়েছে বলে চোখে বেশি লাগছে, এটা ওর দৃষ্টিভঙ্গিতে বলেছে। সেটা ঠিকই আছে, সেটা নিয়ে আমার আর খুব বেশি বলার নেই। কিন্তু আমি ওর মানে অনুরাগ কাশ্যপের কথাটার সঙ্গে সম্পূর্ণ সহমত নই। বেশ, একটু হুব্বার প্রসঙ্গে আসি। যেহেতু এটা একটা অন্য ধরনের ছায়াছবি, শুধু তাই নয়, একজন আমরা বলতে পারি প্রতিবেশী দেশের একজন শ্রেষ্ঠ নায়কের সঙ্গে কাজ করা, মানে তাদের মধ্যে যে কজন শ্রেষ্ঠ এই মুহূর্তে নায়ক আছেন, মোশাররফ করিম তাদের মধ্যে অন্যতম। এইরকম একজন চরিত্রের সঙ্গে কাজ করতে গিয়ে কি অভিজ্ঞতা হলো, যে বাংলাদেশের শিল্পীরা কি আমাদের এই বাংলার শিল্পীদের যে চর্চা, সেখান থেকে তারা এগিয়ে, না একই রকম অবস্থানে আছে? না, ব্যক্তিগতভাবে মোশাররফ করিম একজন বিরাট মাপের অভিনেতা, সেটা সন্দেহই নেই। বা চঞ্চলের কথাও যদি বলা যায়, হ্যাঁ, কিন্তু আমাদের এখানে অভিনেতা সেরকম আছে। আমি বলছি না যে মোশাররফ করিম বা মোশাররফ করিমের মতো বা মোশাররফ করিমতে কম বেশি এরকম বলছি না, কিন্তু এখানেও খুব ভালো অভিনেতা হয়ে আছে। মানে ঋত্বিক কি মাপের অভিনেতা সেটা আমরা, যাই হোক, সেটা আমি আর বেশি বলছি না। কিন্তু মোশাররফ করিমের যেটা গুণ হলো, অভিনেতার বাইরে উনি একজন মানুষ, সেইটা আমার এই কাজ করতে করতে বুঝতে পারি। এটা অসাধারণ মানুষ আর কি, এবং এত সিম্পল, এবং ওদের এই কাজকর্মের পেছনে আমার মনে হয় এই সিম্পলিসিটিটা খুব ওয়ার্ক করে আর কি। আমাদের এখানে সেইটা একটু সমস্যার হয়। মানে আমরা একটু সিরিয়ালে মুখ দেখালে বা একটা সিরিজ করলে মানুষটাই প্রায় বদলে যায়, দেখা যায়। মানে সেটা এই স্ট্রাকচারের জন্য কিনে যাই না, কিন্তু আমার মনে হয় যে মোশাররফ করিমের সঙ্গে আমরা একই মেকআপ ভ্যান শেয়ার করছি, সে হঠাৎ করে বললো দাঁড়া একটু আসি বলে বেরিয়ে গেল, বেরিয়ে এসে কিছুক্ষণ পরে একটা ঝালমুড়ি কি আনলো বলতে, মানে এইটা খাম, এটা আর ভালো লাগতেছে না। মানে এরকম একটা মানুষ কার সঙ্গে কাজ করছি, এবং সে একটা অন্য দেশে এসে একটা খুব ওনার ডায়ালেক্টে কথা নয়, সেটাকে
তার সঙ্গে লড়াই চলছে অভিনেতা হিসেবে একজন, কিন্তু তার মধ্যেও এত সিম্পল থাকছে, এত সকলের সঙ্গে এমনভাবে মিশছে, সেইটা আমার কাছে খুবই মানে উপভোগ্য ছিল। মানে আমার সঙ্গে খুব ব্যক্তিগতভাবে খুবই মানে বন্ধুতা তৈরি হয়েছে একটা, আমার বাড়িতেও উনি গেছেন, কিন্তু মানে সেই সম্পর্কটা একটা দিক। কিন্তু অভিনেতা হিসেবে খুব পাওয়ারফুল অভিনেতা, ওনাকে ব্যবহার করা হয় অবশ্য খুব একটা কমেডি দিক থেকে, কিন্তু একজন আমি বলছি যে এই উপমহাদেশের একজন বিখ্যাত অভিনেতার মধ্যে মোশাররফ করিম তো আসবেই, এটা সন্দেহ নেই। এবং কাজের প্রতি ডিসিপ্লিন, সেটা বোঝা যায় যে কাজের প্রতি একাগ্রতা, তার নিষ্ঠা, তার ভাবনা চিন্তা। আরেকটা দিক যেটা বললো এগিয়ে থাকা পিছিয়ে থাকা, বাংলাদেশের একটা জিনিস আমার মনে হলো যে দুটো বাংলাকে ডিফারেন্সিয়েট করে এইটা নিয়ে, যে ওদের টেক্সটগুলো না খুব সিম্পল হয়। আমাদের এখানে যেমন ধরো একটা কিছু বলতে গেলেই তার পেছনে একটা প্রোপাগান্ডা থাকে, একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে, অনেক কিছু বলতে হয়। ও একটা সিম্পল গল্প নেয় একদম, জাস্ট আমাকে মোশাররফ অনেক সিম্পল গল্প বলেছিল বাড়িতে, খুব দেখবে সেট নিয়ে ওরা অত বেশি চিন্তা করছে না এটা। কিন্তু এখন সিরিজের কথা বাদ দিচ্ছি, আমি মোশাররফ করিম বা চঞ্চল চৌধুরী যেভাবে জনপ্রিয় হয়েছে, কিছুই নেই, পেছনে একটা ভাঙা টিনের ঘর, হ্যাঁ, একটা হয়তো আলো জ্বলছে, এখানে একটা খাটে মশারি টানিয়েছে, দুজন লোক কথা বলে যাচ্ছে, সে কথাগুলো এত কলোকিয়াল হচ্ছে, এত মানুষের কথা হচ্ছে, এত আন্তরিকভাবে একদম, আর অ্যাকসেপ্টেন্স ওই লেভেলে হচ্ছে, সব মানুষ দেখছে। মানে এখন তো হাতে মোবাইল দেখবে মোশাররফ করিম বা চঞ্চল চৌধুরী এদের ভিডিওসগুলো দেখছি। আমাদের এখানে সেটা অনেকটা অন্য ধরনের, আমাদের একটু শহর কেন্দ্রিক, একটু বেডরুম ড্রামা, একটু উচ্চবৃত্ত মানে বৃত্তের লোকেদের ঘটনা, তাদের মানসিক দ্বন্দ্বের জটিলতা, এইসব থ্রিলার, ক্রাইম, ওই হাস্যরস, সিম্পল গল্প, সেইটা কিন্তু আমাদের নেই। ফলে প্রচুর মানুষকে এনগেজ করা যাচ্ছে না। ওদের একটা যে কোনো কনটেক্সট ফেলে দাও, দেখবে প্রচুর মানুষ এনগেজ হয়ে যাচ্ছে। সেইটা আমার একটা পার্থক্য মনে হয়। আর অ্যাক্টিংটা তো এত ন্যাচারাল অ্যাক্টিং হয় ওদের, মানে ন্যাচারাল মানে যাই হোক, যেটা বলি আর কি, খুব স্বাভাবিক অভিনয়, যেটা মানুষ এনগেজিং হতে সুবিধা হয় তাদের। সেই হিসেবে মোশাররফ করিমের অ্যাক্টর হিসেবে খুবই খুবই ভালো, খুবই। এখানে এখানে ওই যেমন একটা যদি আমরা খুব আমাদের ওই একবারে প্রথমের কথাটা ফিরে আসি, যে লোকায়ত যে জায়গাটা রয়েছে আমাদের মধ্যে, সেখানে তো আমরা দেখতাম খুব সহজ সরল একটা অভিনয় হতো, পালা হচ্ছে কোনো একটা, সেই পালাতে যিনি পালা গান করছেন, তিনি তো তখন সেই ভাবের মধ্যে ঢুকে যেতেন এবং সেই ভাবটা দিয়ে প্রকাশ করতেন, যা অন্য দর্শকদের ক্ষেত্রে একরকমভাবে সঞ্চালিত হতো। এখানে কোথাও একটা অভিনয় করার মধ্যে একটা কোথাও এরকম একটা কসমেটিক ভাবে একটা চরিত্রকে গ্রহণ করে নেওয়া, আর আমি আমার জল, আবহাওয়া, মাটির গুণেই তারই একটা চরিত্র হয়ে ওঠা, এই দুটোর মধ্যে যে বিশাল পার্থক্য, সেটাই আমাদের দেখবেন ওয়েব সিরিজ বা ছবিতে তার প্রভাব পড়ছে। একটা সময়ের পর আমি বলছি 90-এর দশকের শেষের দিক থেকে যে ছবিগুলো হচ্ছে, মানে আমরা তো এই কমার্শিয়াল ব্যাপারটা এখন যে কারণে আমরা বলছি বাংলা ছবি হিট করছে না, সেই জায়গাটা দখল করলে মূলত হচ্ছে ইন্টেলেকচুয়াল ছবিগুলো। মানে যেটা ছিল সমান্তরাল ছবি, সেটা হয়ে গেল মেইন স্ট্রিম হয়ে যাচ্ছে। মানে আমার থিয়েটারের ক্ষেত্রেও তাই, যে কমার্শিয়াল থিয়েটারটা ছিল, যেটা দেখে প্রচুর মানুষ আকর্ষিত হতো, সেটা তার সমান্তরাল ছিল আমাদের গ্রুপ থিয়েটার। কিন্তু একটা সময় দেখা গেল গ্রুপ থিয়েটারটা মেইন স্ট্রিম হয়ে গেল, ওটা হারিয়ে গেল বলার চেয়ে আমরা ওটাকে ইচ্ছে করে ধ্বংসের দিকে ঠেলে বিলোপের দিকে নিয়ে যাওয়া ঠেলে দেওয়া হলো। হ্যাঁ, সেটা কেন আমি জানি না। সেটা থাকলে আমরা আজকে বুঝতে পারতাম যে আমাদের অভিনেতা হিসেবে আমরা কত বড়, মানে একজন মানে প্রফেশনাল আর্টিস্টের সঙ্গে গ্রুপ থিয়েটার আর্টিস্টের পার্থক্য হচ্ছে যে আমি আমার জীবিকার প্রশ্নে আমি এখানে অভিনয় করছি, আমার এটা না করলে আমি খেতে পারবো না। আর আমাদের গ্রুপ থিয়েটার সেটা হচ্ছে না। গ্রুপ থিয়েটারের মতাদর্শটাকে আমি কতটা মানুষের মধ্যে পৌঁছে দিতে পারছি, সেখানে টাকা পয়সার লেনদেনের ব্যাপার নেই, কিন্তু ওর হচ্ছে রুটি রুজির প্রশ্ন। ফলে তার চর্চা, তার পারফরমেন্স, সেটা সবসময় বাড়তেই থাকে, মানে সে তাকে শানিত করে যায়। গ্রুপ থিয়েটারের ক্ষেত্রে সেই দায়টা নেই, কিন্তু তা বলে কি গ্রুপ থিয়েটারের ভালো প্রচুর হয়েছে সেটা বলছি না, কিন্তু এটার বেসিক ডিফারেন্স এটাই হচ্ছে যে একজন রুটি রুজির জন্য কাজ করছে, তার এক্সেলেন্সটা যেদিকে যাওয়ার কথা, আরেকজন ঠিক আছে আমার মতাদর্শের কাজ, প্রোপাগান্ডার কাজ করছি, সেই যেটুকু হয়। তো ওই ছবির ক্ষেত্রেও আমার মনে হচ্ছে ওই 90-এর দশকের পর থেকে যে ওই একটা শহুরে মানসিকতার ছবিগুলো স্থান পেতে শুরু করলো, সেইখানেই কমার্শিয়াল ছবির একটা ডমিনেট করতে শুরু করলো কমার্শিয়াল ছবিকে। সেটা কমার্শিয়াল ছবিরও কিছু দুর্বলতা নিশ্চিতভাবেই আছে, সেভাবে আর উত্তম কুমার পর তো আর আমরা তো বুঝতে পারছি না যে সত্যি কে ওই রকম একটা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবে। তো যাই হোক, তো এই সব ভালো মন্দ নিয়েই আমাদের ইন্ডাস্ট্রি চলছে আর কি। মানে যেটুকু আমরা তাহলে ধরো বাংলাদেশের এই যে
যে কাজগুলো মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে আর অথচ আমাদের এই দেশে আমরা এই বাংলায় যখন দেখছি যে সেখানে এমন কোনো সিরিজ প্রায় নেই যেখানে সেক্স আর ভায়োলেন্সের বাইরে কিছু একটা জিনিসকে প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে। ঠিক। তাহলে অথচ আমরা দেখতে পাচ্ছি যখন বাংলাদেশের কাজ দেখছি সেখানে জনপ্রিয়তা হচ্ছে, সেখানে তো অতটা সেক্স অতটা ভায়োলেন্স নেই। তাহলে তাহলে এইটা কি কোথাও আরোপিত বলে মনে হয় যে আমাদের এই ধারণাটাকে আমাদের মধ্যে প্রথিত করে দেওয়ার চেষ্টা চলছে যে সেক্স ভায়োলেন্স ছাড়া কোনো এই ধরনের কাজ জনপ্রিয়তা পাবে না? একদম, আমি সেটাই বলতে চাইছি যে এত সিম্পল গল্প আমাদের এখানে বলা হচ্ছে না, এই এত ডার্কের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেদিক থেকে ওইগুলো অনেক রিফ্রেশিং। কিছুই না, এখানে একটা যদি একটা মফস্বল বা গ্রামের কোনো, আমার দুটো অভিজ্ঞতা হয়েছে কাজ করার, সেটা দেখলাম যে হয়তো মানে অত বেশি পৌঁছয়নি, কিন্তু লোক এনগেজ করছে একটা সিরিজের সঙ্গে, যেটা একেবারেই শুধু গ্রামীণ প্রেক্ষাপটে সেটা হচ্ছে সেগুলো মানুষ এনগেজ করে ফেলছে নিজেকে। কিন্তু বেশিরভাগটাই হচ্ছে ওই সেক্স ভায়োলেন্স দিয়ে, সেটা মুম্বাইয়ের একটা আধুনিক যে ছবির ধারা সেটাকে রিলেট করার চেষ্টা করছে হয়তো। এটা কি রিলেট না ইম্পোজ? ইম্পোজই বলা চলে, হ্যাঁ ইম্পোজ করা বলা চলে। এবং সেটা না আমাদের নিজস্বতার বাইরে, মানে বাঙালির সংস্কৃতির একটা অন্য মাধুর্য আছে, সেটা থেকে এটা সরে যাওয়া। মানে এটাই জানি না মুম্বাইয়ের ওই কালচারের সঙ্গে হয়তো ম্যাচ করে, ইউপির ওই কালচারের সঙ্গে হয়তো ম্যাচ করে, বিহারের একটা কালচারের সঙ্গে ম্যাচ করা হয়তো, কিন্তু বাঙালি একটু সফট হয়, বাঙালি একটু আমোদের হয়। হ্যাঁ, সেই আমোদটাকে আমাদের ছবি ইসের থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কী কারণে সরিয়ে দিয়েছে জানি না, কিন্তু বাঙালি কিন্তু বেশ আমোদে, সেইটা কোথার থেকে মানে সরে যাচ্ছে। এইটা কি আমি জানি না, এটার কি একটা কারণে এরকম হতে পারে যে আমাদের এখানে এই মুহূর্তে যারা প্রযোজক তারা বেশিরভাগ অবাঙালি? এটা কি কোনো কারণ হতে পারে নাকি অন্য প্রেক্ষিত থাকতে পারে? না, আমি জানি না সে বাঙালি অবাঙালি সেটা আমি বলতে পারবো না, কিন্তু একটা দিক হচ্ছে যে ওরা তো ব্যবসা করছে, তো ওরা নিশ্চয়ই হয়তো এরকম একটা স্ট্যাটিস্টিক্স ওদের কাছে আছে যে আমরা এইটা করলে আমি পয়সা বেশি পাবো, এইটা করলে পাবো না। তো সেই স্ট্যাটিস্টিক্সের নিরিখেই হয়তো ওরা এইসবগুলো দিচ্ছে, সেই এক্সপেরিমেন্টের দিকে যাচ্ছে না, ওই রিস্কটা নিচ্ছে না, যদি না দেখে। এইটা বাঙালি জানি না, কিন্তু অবাঙালি প্রযোজকও যেমন অনেক ভালো ভালো ছবি করছে, আবার বাঙালি প্রযোজকও অনেক ঘেরাচ্ছে, এরকম আছে। মানে সবটা মিলেমিশে হয়। তবে হ্যাঁ, একজন বাঙালি প্রযোজক আমাদের আগে যে আমরা ছবির জগতে যদি দেখি, বাঙালি প্রযোজকের যে ভূমিকাটা ছিল, এখন প্রযোজকের কিন্তু সেই ভূমিকাটা থাকছে না, তারা শুধু ইনভেস্টার হয়ে আছে। প্রযোজকের যে একটা ক্রিয়েটিভ মাইন্ড ছিল একটা সময়, সেটা তো নস্যাৎ হয়েছে। মানে সেইটার আর খুব একটা গুরুত্ব নেই, খুব কমে এসছে এখন ব্যাপারটা। এখন আচ্ছা, একটা প্রডিউসার জোগাড় কর, প্রডিউসার মানে কি, যার টাকা আছে। হ্যাঁ, নেগেটিভ রোলগুলো খুব জনপ্রিয় হয়ে গেছে, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু আমি না নেগেটিভ ছাড়া পজিটিভ, মানে অন্য ধরনের চরিত্র করার সুযোগ এই কম সময় কম পাইনি। মানে সেটাও আমার একটা, হ্যাঁ মাঝখানে খুব পুলিশের পাঠ পাচ্ছিলাম, সেটা আর করবো না বলেছি। প্রচুর পুলিশ, মানে এই 6 ফুট লম্বা হয়েছে, কি হলো আমি জানি না। যাই হোক, বলছি আমি বেশ কয়েকটা করে এবার বলেছি যে আর লাস্ট বোধহয় টেক্কা করলাম, আপাতত পুলিশের চরিত্র থেকে রিটায়ার করলাম আর কি কিছুটা। বেশ। আর একটা মানে এই প্রশ্নটা কিভাবে রাখবো আমিও খুব স্পষ্ট নই, বিশেষ করে আমি মানে তোমাকে যতটা ব্যক্তিগতভাবে চিনি সেখান থেকেও। তবু আমার কাছে মনে হয়েছে যে হয়তো এই প্রশ্নটা আজকে কতটা প্রাসঙ্গিক তার থেকেও আগামী কয়েক বছরের মধ্যে এই প্রাসঙ্গিকতা অন্যরকম হয়ে যেতে পারে। সেটা হচ্ছে যত জনপ্রিয়তা বাড়ে তত এই যে গ্ল্যামার ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডের নানান রকম আকর্ষণ বিকর্ষণ বাড়তে শুরু করে, খুব স্বাভাবিকভাবেই করে। এবং তার প্রভাব আমরা বিভিন্ন অভিনেতা অভিনেত্রী বা এই জগতের বিভিন্ন মানুষদের ক্ষেত্রে দেখি। এবং এমন মানুষের ক্ষেত্রে দেখি যাদের ক্ষেত্রে হয়তো আমরা এতটা প্রত্যাশাও করিনি, কারণ তারা হয়তো ছোটবেলা থেকে অসম্ভবভাবে থিয়েটারে স্ট্রাগল করতে করতে, বা আমরা যদি থিয়েটারে সেই রকম চর্চা করতে করতেই তারা একটা সময় বড় অভিনেতা হয়েছেন, কিন্তু হওয়ার পরে তাদের ব্যক্তিগত যে পরিসর, সেই পরিসরে এমন কিছু ঘটনা, সে 4টে বিয়ে করা হোক বা অন্য বিভিন্ন রকম চারিত্রিকভাবে অন্য মানুষের সঙ্গে সম্পর্ক করা হোক, আমি কোনোটাকেই কোনো আপত্তি করছি না, কিন্তু যা আমরা প্রচলিতভাবে সাধারণ মানুষ দেখে অভ্যস্ত নই, তেমন কিছু কথা বলে দেওয়া হোক বা কাজ করা হোক, সেটা হতে থাকে। তো এই সম্ভাবনাগুলো বাড়তে থাকে ক্রমশ। তো এই বিষয়টা এই মুহূর্তে তুমি কিভাবে দেখো যে আগামী দিনে আরো বড় পরিচয় হলো, আরো অনেক স্টারডাম তৈরি হলো, এবং তারপরে লোকনাথ দে কি করবেন? না, সেটার সম্ভাবনা, এগুলো তো সবই তো সম্ভাবনার কথাই বলা যায়, ভবিষ্যৎ নিয়ে তো কিছু বলতে হয়। তবে আমি যেভাবে বেড়ে উঠেছি বা বড় হয়েছি, যেভাবে আমি থিয়েটার করে এসেছি, সেটা একটা নির্দিষ্ট পাথ আছে তার।
মানে তার অনেক বাইলেন টাইলেন খুব কম আছে। আমার ফোকাসটা হচ্ছে একটা অভিনয় করে যাওয়া, থিয়েটার করে যাওয়া, সেইটা একটা ফোকাস। তার মধ্যে অনেক ঝড়ঝাপটা তো সইতেই হয়েছে, আরও হয়তো আগামী দিনে সেরকম ঝড়ঝাপটা আসবে নিশ্চিত, কিন্তু সেগুলো অতিক্রম করার মানসিক জোর নিশ্চয়ই নিজে নিজে তৈরি করেছি ভেতরে ভেতরে। আশা করছি অতিক্রম করে যাব। মানে আমি কোনোদিনই খুব একটা ওই বললাম, যখন থিয়েটার করেছি প্রায় 20-22 বছর, তখনও আমার খুব বেশি চাহিদা ছিল না। হ্যাঁ, আমার জীবনটা আমি কীভাবে তৈরি করব ওই বর্তমান সময়ে দাঁড়িয়ে আমি ঠিক করি। আমি খুব একটা ভবিষ্যৎ দেখে অনেকটা উঠতে হবে, যেতে হবে, পৌঁছতে হবে কোথাও একটা, সেটা আমার কোনোদিনই ছিল না, এখনও নেই। আমি বর্তমানে নিজেকেই বলতে পারি যে এখন আমি এই চর্চার মধ্যেই আছি। মানে আমি আর ছাত্র হিসেবেই অভিনয়ের ছাত্র হিসেবেই থাকতে চাই। ফলে ছাত্র হিসেবে যখন আমি থাকবো না, তখন আমার চারিদিকে শিক্ষকরা ঘুরে বেড়াবে, হাতে কোথাও লাঠি নিয়ে, কেউ কান মুলে দেবে, কেউ সেরকম মানুষের আমার সাক্ষাৎ ঘটেছে। এবং একটা ব্রহ্মচর্যও থাকবে। হ্যাঁ, একটা ব্রহ্মচর্য থাকবে। মানে চারিদিকে গার্জিয়ানদের ঘোরাফেরা আমি সবসময় লক্ষ্য করি। আমি ইদানিং সিগারেট খেতে শুরু করেছি, সেটাও খুব একটা মজা। মানে বছর 2-3 হয়তো সিগারেট খাওয়া শুরু করেছি, সেটা ছবির কারণেই করতে গিয়ে এখন যা হয়। তাই প্রথম যেদিন সিগারেট খেতে শুরু করলাম, তখন একটা তার চুলটা হয়তো পেকে গেছে, কিন্তু আমি হঠাৎ করে লুকিয়ে ফেলেছি। দেখলাম যে এই তো আমার থেকে বয়স, মানে ওই আর কি, মানে ভয়ে হয়তো আমি পেছনে লুকিয়ে, তখন না, এই তো আমার থেকে কম বয়সী হবে, লুকোচ্ছি কেন, আমি তখন বৃদ্ধ হয়ে গেছি প্রায়। তো সেরকম ফলে ওইটা এত ভালো মানুষের সঙ্গে মিশেছি, তাদের সান্নিধ্য পেয়েছি, ফলে একটা মানে ওই রক্ষী মন যাকে বলে, সেটা আছে এখনো পর্যন্ত। এখন ভবিষ্যতের কথা কে বলতে পারে, কখন কি কোথায় কি হয়ে যায়, কিন্তু এইটুকু আত্মবিশ্বাস তো আছেই যে আমার ওই পাত্রার মধ্যে থাকবো। আচ্ছা, মনটা যেহেতু রক্ষী শব্দটা মনের সঙ্গে ব্যবহার হলো, সেখান থেকেই প্রশ্ন হচ্ছে, তাহলে যাদের মনটা অন্যরকম তারা কি রক্ষীহীন? না, আমি সেই বিতর্কেই যেতে চাইছি না। এখন শুনুন, ব্যক্তিগত সিচুয়েশন কার কীরকম থাকে সেটা বাইরে থেকে আমরা বলে দিতে পারি না। এই যে তুমি বললে বিবাহ সংক্রান্ত বিষয় বা অন্য সম্পর্ক সংক্রান্ত বিষয়, এগুলো হচ্ছে একান্ত ব্যক্তিগত, ব্যক্তি পরিসরে কি ঘটছে সেগুলো আমরা বলতে পারবো না। আমরা জাস্ট একটা আলটপকা একটা মন্তব্য করতে পারি, এর বেশি কিছু না। আদতে কি ঘটছে সেটা কিন্তু একটু ইন্টারাপ্ট করে এটা নিয়ে আমারও কোনো বক্তব্য ছিল না, বা হয়তো কারোরই নেই, কোনো সুস্থ মানুষেরই থাকার কথা নয়, কিন্তু সেটা যখন সোশ্যাল মাধ্যমে আসছে, সমাজ মাধ্যমে আসছে, বহু মানুষের দ্বারা চর্চিত হচ্ছে, একটা ব্যক্তি সম্পর্ক, ব্যক্তির জায়গা, ব্যক্তি পরিসর, সেটা ওই রকম একজন পরিচিত লোকের ক্ষেত্রে বা অভিনেতাদের ক্ষেত্রে, তখন কি সেটা মনে হয় না যে এটা এটাকে এটা দৃষ্টিকটু মনে হয়, এটা ঠিকই, কিন্তু সে যদি ওটা উদযাপন করতে চায়, এই যে আমরা যে উদযাপন শব্দটা শুরুতেই আমরা বলছিলাম, সেটাও উদযাপন করছে যে হ্যাঁ, আমার একটা গেছে, আমি আবার নতুন করে শুরু করছি, চলো উদযাপন করি। মানে ওই নিজেকে আর বেঁধে রাখছে না, সে উদযাপন করছে। আমরা আলটপকা মন্তব্য না করলেই হলো, সে সেভাবে উপভোগ করতে এসে আমরা না করলে আমাদের একটু নৈর্ব্যক্তিক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত। এই হচ্ছে ব্যাপার। মানে খুব জটিলতার মধ্যে না ঢোকাই ভালো। নিজের কাজটার মধ্যে ফোকাস থাকলে না অনেক কিছু ওভারলুক হয়ে যায়। মানে দেখার প্রয়োজন হয় না যে কে নাচছে, কে 3টে বিয়ে করলো, কে 4টে বিয়ে করলো, ও দেখার সময় সুযোগ থাকে না। মানে ওর মধ্যে না জানানোই ভালো, তোমাকে তো হাঁটতে। হ্যাঁ, একেবারে। আর একবারে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে, এখন অভিনেতার নেতা সমর্থক হয়ে উঠেছে প্রায় আমরা যতজন বড় মাপের অভিনেতা, বিশেষ করে নায়ক নায়িকাদের কথা বলবো, তাদের অধিকাংশই তারা নেতা, কোনো না কোনো রাজনৈতিক দলের সরাসরিভাবে তারা অংশগ্রহণ করেন। তো এইটা একটা অভিনয় জীবনের ক্ষেত্রে একজন অভিনেতা হিসেবে তুমি কিভাবে দেখো? না, মানে এটা ওই সাউথ থেকে আমদানি প্রায়, মানে সাউথের বেশিরভাগ অভিনেতারা ওই রকম, রজনীকান্ত থেকে শুরু করে, কমল হাসান থেকে শুরু করে, এই নতুন নতুন অভিনেতারাও এখন রাজনীতি। সেটা না, এখন এইটাকে আমি খুব একটা ভালোভাবে দেখি না। মানে অভিনেতারা আসছে, তার যদি একটা কম বয়স থেকে একটা নেতৃত্বে বা নেতা হওয়ার একটা থাকে, জার্নি থাকে, তাও একটা মান্যতা দেওয়া যায়। কিন্তু একটা জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীকে জাস্ট একটা কী বলে, খুঁড়োর কলের মতন দাঁড় করিয়ে দেওয়া হলো, সেটা নিয়ে একটু আপত্তি আছে। কারণ একটা নেতৃত্ব দেওয়া বা একটা বিধায়ক হয়ে যাওয়া, একটা মন্ত্রী হয়ে যাওয়া তো চারটিখানি কথা না। মানে যেটা আমরা বলছি না, অভিনয় যেমন একটা তার একটা অনুশীলন আছে, চর্চা আছে, একজনকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও তো তারও তো একটা নিশ্চয়ই তার যাপন থাকা দরকার, তার একটা চর্চা থাকা দরকার। সেটা না করে সে তার শুধু গ্ল্যামারটাকে ব্যবহার করে একজন হয়ে যাচ্ছে, জাস্ট একটা পার্লামেন্টে অংশগ্রহণ করছে বা বিধানসভা অংশগ্রহণ করছে, সেটা তো খুব একটা স্বস্তিদায়ক নয় এবং সঠিকও নয় বলেই মনে হয়। কিন্তু আবার অনেকে আছে সেখান থেকে হয়তো উত্তরণ ঘটে গেল, যে না সত্যি নেতাই হয়ে গেল,
ভালোই নেতাই হলো, এরকম আছে সেরকমও। কিন্তু যার যেরকম জগৎ সে যেভাবে নিতে পারে। তবে অভিনয়ের তো ক্ষতি হয়, নিশ্চয়ই ক্ষতি হয়। অনেক 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 ভালো ভালো জিনিস আমরা দেখতেও পাই না, তার থেকে অনেক কিছু পাওয়ার ছিল, সেগুলো হয়তো মিস করে যাই। এই মুহূর্তে দাঁড়িয়ে একজন অভিনেতার মানে যদি এরকম থাকে যে মনের একটা আশা যে আমি অমুক পরিচালকের সঙ্গে একটু কাজ করতে চাই, এরকম যদি কোনো একজন কেউ থাকে, তাহলে কে আছেন এই মুহূর্তে তোমার, যে যার সঙ্গে তুমি কাজ করতে চাও, এখনো করে ওটা সেভাবে হয়? এটা খুব একটা মজা। আমি যখন কিছুই চাইনি তখনও এমন এমন ডিরেক্টরের সাথে কাজ করে ফেলেছি, এদের কল্পনাও করতে পারিনি। সেরকম ডিরেক্টরের সাথে কাজ হয়ে গেছে, মানে আমাদের বাংলার কথা বলছি, সিজিৎ থেকে শুরু করে, অঞ্জনদা থেকে শুরু করে, কৌশিক গাঙ্গুলির সাথে, মানে যাদের আমরা করি খুব অল্প সময়ের মধ্যে এদের সাথে কাজ করে ফেলেছি। সৌমিত্রবাবুর সঙ্গে মঞ্চ শেয়ার করেছি। ফলে ওই রকম আমি যে বলবো না, কোনোদিনও ওই দূরে ভাবি না কখনো। এখন চাই না, যে ডাকবে যদি মনে হয় সেই আমার কাছে ভালো হয়ে যাবে। আলাদা করে আমার কোনো ছোটা নেই, দৌড়নো নেই আর কি, মানে ওই রকম স্বপ্ন না। ঠিক আছে চলো, আমার অভিনয় করতে ভালো লাগে। আমার শুধুমাত্র এই অভিনয় করার বলতে থাকতে পারলেই আমি খুব স্বস্তি পাই, শান্তি পাই। কে করালো কে না করালো সেটা নয়। ঠিক আছে চলো, অনেকে বলছি চলো মুম্বাইতে কেন, আমাকে ওই কী যেন বলে, কি কাস্টিং একটা আছে বিখ্যাত, ওই মুকেশ ছাবড়া, ওখান থেকে আমাকে একজন বললেন যে তোমার শরীর পাঠাও। আমি বললাম আমার শরীর নেই। বলছে কি, আমার বন্ধুরা শুনে বলছে আমি তো জানি না মুকেশ ছাবড়া কী জিনিস, ব্যাপারটা কী। আমি বললাম না, আমার সব শরীর টরিল নেই, নেই ভেজ দিজিয়ে। তা আমি তো আরও জানি না। এবার আমার বন্ধু বান্ধব শুনি, সেই এক বছর প্রায় হয়ে গেল বোধ হয়। তো আমার বন্ধুরা রেগে গিয়ে বলছে আমরা বানিয়ে দেবো তোকে। আমি বানাও, তোরাই পাঠাবি তোদের নাম দিয়ে। আমার ওরকম নেই, আমার এসব পারবো না। আমার এইটাই ভালো লাগে, আমি যেটাই শান্তি পাই স্বস্তি পাই, দ্যাটস এনাফ আমার। হ্যাঁ, তবে কি সুযোগ পেলে করবো না? নিশ্চয়ই করবো। আবার যদি বলে হ্যাঁ এসো তোমাকে এই পার্টটা দিলাম, আমি নিশ্চয়ই করবো। সেরকম কাজ হয়তো ছোটোখাটো করেওছি। দর্শকদেরকে এবার একটু বলবো যে আমরা যখন এপিসোডটা শুরু করেছিলাম, অর্থাৎ এই পডকাস্ট যখন শুরু করেছিলাম, তখন শব্দটা ব্যবহার করেছিলাম লোকায়ত। এতক্ষণ আমরা লোকনাথদের সঙ্গে কথা বললাম। এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কেন এই শব্দটা ব্যবহার করলাম, যে এখনও তিনি একেবারে লোকায়ত হয়েই আছেন এবং খুব সাধারণ মানুষের মতনই তিনি তার অভিনয় জীবনকে বেছে নিয়েছেন একটা পেশা হিসাবে, কিন্তু তার অন্তরে রয়ে গেছে সেই থিয়েটারের টান। আর যে টানে তিনি বারবার করে এই অভিনয়কে এনজয় করেন এবং এতটাই এনজয় করেন যে আপনারাও কিন্তু তার অভিনয় দেখে মুগ্ধ হন বা আপনারা আনন্দ পান। আর এটাই হয়তো একজন অভিনেতার অন্যতম একটা সফলতার দিক বা সাফল্যের চাবিকাঠি। আমরা রয়েছি আপনাদের সঙ্গে এরকম নানান পডকাস্টে, নানান মানুষের সঙ্গে থাকবো। তবে পডকাস্টের শেষ হওয়ার আগে আপনাদের জানাবো যে আপনারা যেভাবে লাইক করছেন, কমেন্ট করছেন, সেটা করুন এবং পাশাপাশি সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই আপনাদের মতামত এভাবে জানান যাতে আগামী দিনে আপনারা কাদের শুনতে চান, কাদের কথা আপনারা শুনতে চান, সেই মতামতগুলো যদি জানান তাহলে আমরা চেষ্টা করব পরবর্তী পডকাস্টগুলোতে তাদেরকে হাজির করার। আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও আগামী পডকাস্টে। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার। সকলকে নমস্কার।